হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি ফিজিক্স সেকেন্ড পেপার উপর একটা র্যাপিড রিভিশন ক্লাস নিব। এই র্যাপিড রিভিশনে আমি ফিজিক্সের যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো খুব অল্প সময়ের মধ্যে রিভাইজ করে দিব। কিছুক্ষণ আগে আমি তোমাদের এইচএসসির জন্য যে সাজেশন, একটা শর্ট সাজেশন দিয়েছি, যেখানে আমি বলছিলাম যে অ্যাটলিস্ট তোমার যে 5 থেকে 6টা চ্যাপ্টার তোমার পড়া উচিত এবং মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো পড়া উচিত। তোমরা যদি সেটা না দেখে থাকো, সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। সেইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আমি মূলত 1 থেকে দেড় ঘন্টার মধ্যে একটা রিভাইজ করিয়ে দিব, কারণ তোমার পরশুদিন এক্সাম, সো তোমাদের এখন আসলে একদিনের মধ্যে সময় নেই যে তুমি বড় কোনো ক্লাস করে করবা। সো তোমাদের যাতে এই টপিকটা অল্প সময়ের মধ্যে রিভাইজ হয়ে যায়, 1 থেকে দেড় ঘন্টার মধ্যে সবগুলো চ্যাপ্টারে মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো রিভাইজ হয়ে যায়, এই জন্য এই ক্লাসটা নেওয়া মূলত। তো এখানে ফার্স্টে আমি মূলত আজকে হয়তো বা 6 থেকে 7টা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের টোটাল 11টা চ্যাপ্টার থেকে। এখানে ফার্স্টে আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা আছে। তাপগতিবিদ্যা আমি বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদের অবভিয়াসলি ভালোভাবে পড়তে হবে। তো তাপগতিবিদ্যাতে আমাদের ফার্স্টে কি আছে ভাই? ফার্স্টে হচ্ছে আমাদের যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল, 3টা স্কেল নিয়ে আলোচনা করা হয়েছিল। সো এই 3টা স্কেলের মধ্যে আমরা জানি কি সেলসিয়াস 0 থেকে 100 ডিগ্রির মধ্যে থাকে, ফারেনহাইট তোমার 32 থেকে 200, হাই 212 পর্যন্ত যায়, এবং ক্যালভিন 273 থেকে শুরু করে 373 পর্যন্ত যায়। এই রেঞ্জের মধ্যে স্কেলগুলো তাদের এটা কাউন্ট করে। তো এখানে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট আর ক্যালভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে C/5 সমান F-32/9 ইকুয়াল K-273/5। তো এই কোয়েশ্চেনটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের মাঝে মধ্যে গ নাম্বারে চলে আসে, আবার এমসিকিউ তো চলে আসে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা প্রয়োজন হয়। তো এখানে সেলসিয়াস দিলে তোমাকে ফারেনহাইটে কনভার্ট করতে বলবে, অথবা ফারেনহাইট দিলে তোমাকে ক্যালভিনে কনভার্ট করতে বলবে, এরকম কিছু একটা কাজ দিবে। ওকে, তো এখানে আমাদের অজানা স্কেলের মান নির্ণয়। তো এখানে অজানা স্কেল মাঝে মধ্যে এখান থেকে গ নাম্বারে কি ধরনের কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে কি তোমার থিটা, থিটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, আর এক্স এটা হচ্ছে আমাদের একটা অজানা স্কেল বা ত্রুটিপূর্ণ স্কেল। এরকম কোন স্কেলের ক্ষেত্রে তোমার হচ্ছে তার তাপমাত্রা নির্ণয় করার প্রয়োজন হতে পারে, এই সূত্রের মাধ্যমে সেটা আমরা করতে পারবো। দেন হচ্ছে এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে, যে -40 বা যে টেম্পারেচারটা আছে -40 সেলসিয়াস বা -40 ফারেনহাইট, এই টেম্পারেচারে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল দুইটা টেম্পারেচার একই পার্ট দেখায়, মানে দুইটা স্কেলে একই পার্ট দেখায়। আবার 574.25 এইটাতে ফারেনহাইট আর ক্যালভিন স্কেল একই পার্ট প্রদান করে। তো এই দুইটা এমসিকিউর জন্য। আরেকটা হচ্ছে সেলসিয়াস ও ক্যালভিন স্কেল কখনো একই পার্ট প্রদর্শন করে না। তাহলে আমি কি বললাম ভাইয়া, যে ফারেনহাইট আর হচ্ছে সেলসিয়াস স্কেল -40-তে একই রকম পার্ট দেখায়, মানে দুজন সেম পার্ট শো করে। ঠিক আছে, আবার 574-এ ফারেনহাইট আর ক্যালভিন আর সেলসিয়াস আর ক্যালভিন কখনো সেম পার্ট শো করে না, কারণ কি তাদের মধ্যে সবসময় একটা 273-এর ডিস্টেন্স থাকে। তো এইটা তো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা চলে যাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তো এখানে আমাদের জানি ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, এই সূত্রটা আমরা জানি। তো এখানে পরিচিতি লেখা আছে। দেন হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়াতে আমরা জানি যে এখানে চাপ সমান থাকবে আমাদের। তো এখানে আমি আর এটা নিয়ে আলোচনা করছি না, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমি যেহেতু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি বলেই দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। তো আর ইকুয়াল সিপি মাইনাস সিভি, এগুলো একটু হালকা আমাদের যদি জানি, এখানে আমাদের গামার মানটা জানা প্রয়োজন। যে গামা, কারণ হচ্ছে তুমি যখন রুদ্ধতাপীয় বা সমস্ত প্রক্রিয়া করবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের গামার মান প্রয়োজন হয়। তো যে তোমার এক পারমাণবিক যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের জন্য গামার মান 1.67, যারা দ্বিপারমাণবিক লাইক হাইড্রোজেন, নাইট্রোজেন এরকম অণু গঠন করে, তাদের জন্য সেই গামার মানটা 1.4 বা 1.41ও দেয় কোথাও। আবার হচ্ছে তোমাদের যে বহু পারমাণবিক কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এইসব গ্যাসের জন্য তোমার গামের মানটা 1.33 হয়ে থাকে। ঠিক আছে, এটা ওকে। এর পরবর্তীতে আমাদের আসি তাপীয় ইঞ্জিন। এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখানে তাপীয় ইঞ্জিনের কথা বলছিলাম। তো তাপীয় ইঞ্জিনে যেসব ইঞ্জিন তাপ শক্তি ব্যবহার করে কাজ সম্পাদন করে তাদেরকে আমরা জানি তাপীয় ইঞ্জিন। জাস্ট তাপ শক্তিকে সে কি করবে, যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে, এরকম একটা ইঞ্জিন। তো এখানে দেখো তাপ ইঞ্জিনের যদি আমি কনফিগারটা হালকা করে যে স্টেপটা বুঝাই, একটা তাপ উৎস থেকে একটা তাপমাত্রা বা তাপ শক্তি, এইটা থিটা, এটা এটা ভাই Q1 হবে। ঠিক আছে, এখানে থিটা 1 এর মতো দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি Q1। তো হচ্ছে Q1 পরিমাণ তাপ মানে ইঞ্জিনের ভিতরে ঢুকলো, তাপ ইঞ্জিন, এটা হচ্ছে তাপ উৎসের তাপ শক্তি বা তাপমাত্রা যেটা আমরা বলি, সেটা ইঞ্জিনের মধ্যে ঢোকার পর কিছু পরিমাণ কাজ সম্পাদিত হবে। কি পরিমাণ? W ইকুয়াল Q1 মাইনাস Q2 পরিমাণ তাপ, মানে কাজ কৃত কাজ সম্পন্ন হবে। দেন তাপ গ্রাহকে বাকি যে শক্তি আমাদের Q2 পরিমাণ যে তাপ শক্তি বাকি থাকবে সেটা এখানে বর্জন করবে। সো Q1 এর জায়গায় আমরা এটাকে তাপমাত্রা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, কারণ তাপ শক্তি আর তাপমাত্রা দুইটা সমানুপাতিক। যত বেশি তুমি তাপ শক্তি কোনো একটা বস্তুতে দিবা, তার তাপমাত্রা ধীরে ধীরে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। এটা ওকে। এরপরে আসে আমাদের কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা আমরা জানি খুবই ইম্পর্টেন্ট আমাদের এই তাপীয় ইঞ্জিনের জন্য। সেক্ষেত্রে আমাদের দুইটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। একটা হচ্ছে কি, ইটা সমান 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। ঠিক আছে, তো এখানে আমাদের কি লাগবে ভাই? Q2টা কি ভাই? তাপ। একটা হচ্ছে তাপ উচ্চ তাপমাত্রা, যেটা হচ্ছে আমাদের Q1। Q1টা হচ্ছে ভাই আমাদের তাপ উচ্চ তাপমাত্রা। আর Q2টা কি ভাই? আমাদের তাপ গ্রাহকের তাপ শক্তি, তাপমাত্রা না, তাপ শক্তি। একটা হচ্ছে তাপ বা তাপ শক্তি, যেটা তাপ সেটাই কিন্তু ভাই তাপ শক্তি।
তাপ আর তাপমাত্রা এক জিনিস না, তাপ হচ্ছে একটা তাপ শক্তি, আর তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অনুভূতি যা ডিসাইড করে ওই বস্তুটা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে নাকি নিবে, এরকম কিছু একটা। ওকে, তো এখন তাপমাত্রা তো আমাদের হচ্ছে T1 আর T2 এরকম। তো তাপ উৎসের যে তাপমাত্রা সেটা হচ্ছে আমাদের T1, আর তাপ গ্রাহকের তাপমাত্রা এটা হচ্ছে আমাদের ভাই T2। ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে ইটার মানটা আমি কিউ ব্যবহার করেও হিসাব করতে পারি, কাউন্ট করতে পারি, আবার টি ব্যবহার করেও হিসাব বা কাউন্ট করতে পারি। ওকে, এর পরবর্তীতে যদি আসি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের গ বা গ নম্বরে 4 নম্বরেও প্রশ্ন চলে আসে। ঠিক আছে, গ বা গ হতে। এরপরে আসি তাপ, তাপমাত্রা ও অবস্থার পরিবর্তন। তো এখানে দেখো ভাই, আমাদের একটা পদার্থ বরফ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়েছে, সেক্ষেত্রে তার সে যে তাপ শক্তি তাকে দেওয়া হলে তার কি ধরনের পরিবর্তন হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। -10°C একটা বরফ আছে, সেই বরফটাকে তুমি কি করলা ভাই, তাপ শক্তি দিলা। ঠিক আছে, কনসিস্টেন্টলি তুমি তাপ শক্তি দিতে আসো, দিলে সেটা আস্তে আস্তে -10 থেকে আগে 0° এর বরফে আসবে ভাইয়া, নট পানি, আগে 0° এর বরফে আসবে। এখানে দেখো তোমার -10 থেকে 0-তে আসলো, তাহলে তোমার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কারণ -10 থেকে 0-তে আসলো। কিন্তু তুমি যে এটাকে আরো তাপ শক্তি দাও, আরো তাপ শক্তি দিলা, তাহলে এটা কি আসবে ভাই, 0 থেকে 0°C এর পানিতে পরিণত হবে। তো 0°C এর পানিতে পরিণত হইলে, এই যে পানিতে পরিণত হইলে, এক্ষেত্রে তোমার কিসের পরিবর্তন হবে ভাই, অবস্থার পরিবর্তন হবে। অবস্থা মানে কি, দেখো 0 এর বরফ ছিল, 0 এর পানি, টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি, জাস্ট বরফটা ছিল একটা কঠিন বস্তু, পানি একটা তোমার হচ্ছে তরল বস্তু, সেই তরলে পরিণত হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে এখান থেকে তুমি যদি আরো তাপ দাও, তাহলে আবার কি 0°C এর পানি থেকে এটা আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকবে, মানে তোমার তাপমাত্রা আবার বাড়বে, তাপমাত্রা পরিবর্তন হয়ে সেটা 100-তে আসবে। ঠিক আছে, এটা 100-তে আসার পরে এরপর তুমি এটাকে আরো তাপ দিলা, আরো তাপ দিলা, তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই, তাহলে এখানে আবার তোমার অবস্থার পরিবর্তন হয়ে সেটা 100°C এর পানি থেকে 100°C এর বাষ্পে পরিণত হবে। তো এখানেও দেখো ভাই অবস্থার পরিবর্তন। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে ভাই, কোন ক্ষেত্রে আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কোন ক্ষেত্রে আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে, এই দুইটা জিনিস আমাদের এই সিকোয়েন্সে মনে রাখতে হবে। তো এইখানে আমাদের কিভাবে আমরা তাপ শক্তির ক্যালকুলেশন করব বা এন্ট্রপি পরিবর্তন হিসাব করব, সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা দেখি তোমাদের তাপমাত্রা পরিবর্তনের প্রয়োজনীয় তাপ। তো এখানে আমাদের কি একটা তাপমাত্রা তুমি যদি প্রয়োজন করতে যাও, পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কতটুকু তাপ দিবে, সেটা হচ্ছে কিউ ইকুয়াল ms ডেল থিটা। এখানে ডেল থিটা কি ভাই, তাপমাত্রার পরিবর্তন। যেমন এখানে মনে করো -10 থেকে তোমার 0-তে আসছিল, এখানে 10°C তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এখানে 0 থেকে 100-তে আসছিল, এখানে 100 পরিবর্তন হয়েছিল। তো এইরকম ভাবে এটা হচ্ছে ডেল থিটার মান ms। এম তো হচ্ছে বস্তুর ভর, আর এস হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে, যেমন পানির ক্ষেত্রে সেটা হচ্ছে 4200 জুল পার কেজি। ঠিক আছে, এরকম কিছু একটা। তো এইভাবে আমাদের, তো এখানে দেখো 4200 জুল পার কেজি পার কেলভিন, এই যে আপেক্ষিক তাপ, এটা দ্বারা কি বুঝাইতেছে, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তোমার 4200 জুল তাপ শক্তি লাগবে, এই জিনিসটাই বুঝাইতেছে। এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। যেমন বরফের আপেক্ষিক তাপটা আবার হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন, এরকম। এই মানগুলিকে আমরা মুখস্থ রাখবো। এরপরে হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় তাপ। তো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মানে তুমি হচ্ছে যে যেখানে আমরা পড়লাম যে অবস্থা চেঞ্জ হচ্ছে, লাইক বরফ থেকে পানি হয়েছে, তোমার কোনো তাপমাত্রা চেঞ্জ হয় নাই, আবার পানি থেকে বাষ্প হয়েছে, এইরকম ক্ষেত্রে তুমি কতটুকু তাপ শক্তি দিছো, এখানে কিন্তু তাপ শক্তি দিছো ভাই, কিন্তু কতটুকু দিলা, সেটা হচ্ছে কিউ ইকুয়াল mLF। ঠিক আছে, এখানে এম হচ্ছে ভর, আর এলএফ হচ্ছে কি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। মানে একটা বরফ গলাইতে গেলে তোমার কতটুকু তাপ শক্তি দিতে হবে, সেটা সেই ভ্যালুটা কত, এটা কিন্তু ফিক্সড ভাই, বরফের জন্য মুখস্থ 3,36,000 হয় এটা মানটা অ্যাকচুয়ালি। তারপর এখানে আমাদের বাষ্পীভবন, মানে 1 কেজি পানিকে তুমি 1 কেজি বাষ্পে পরিণত করতে চাও, এই ক্ষেত্রে 1 কেজির জন্য তোমার অনেক বেশি তাপশক্তি দিতে হবে রাদার দেন তোমার বরফ গলানোর মতো। তো এই ক্ষেত্রে তোমার কতটুকু তাপ দেওয়া লাগবে, এলভি সমান তোমার হচ্ছে 2 লক্ষ, এখানে হচ্ছে প্রায় 22,68,000 এরকম একটা ভ্যালু আছে এখানে, 22,68,000, যেটাকে শর্টে প্রকাশ করলে 2.26 × 10⁶ জুল পার কেজি, মানে প্রতি কেজির জন্য এত প্রায় 22 লক্ষ জুল তাপশক্তি দেওয়া লাগে এরকম। ওকে, এবার আসি আমাদের এন্ট্রপি। ভাই এন্ট্রপি কি, কোন একটা সিস্টেমের শক্তি রূপান্তরের যে অক্ষমতা, সেটাকে আমরা জানি এন্ট্রপি বলে। ঠিক আছে, এটা তো এন্ট্রপির ক্ষেত্রে আমাদের এন্ট্রপি দুইটা ক্যাটাগরিতে চেঞ্জ হয় বা নির্ণয় হয়। একটা হচ্ছে কি ভাই, অবস্থার পরিবর্তনে এন্ট্রপি বের করতে পারো, আরেকটা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপি বের করতে পারো। মানে তোমার যেখানেই তাপ শক্তির আদান প্রদান হইতাছে, সেখানে আমাদের এন্ট্রপির পরিবর্তন হয়। ওকে, তো এখানে দেখো প্রথমে অবস্থার পরিবর্তনে তুমি এন্ট্রপির পরিবর্তন কিভাবে হিসাব করবা, এখানে উপরে লিখবা কি, মানে ডেল এস, এটাকে তুমি এইভাবে লিখতে পারো ভাই, ডেল এস সমান হচ্ছে কি ডেল কিউ ডিভাইডেড বাই টি। তো এই ডেল কিউটা কি, ডেল কিউটা হচ্ছে তোমার যে তোমার কতটুকু শক্তির পরিবর্তন হলো বা তুমি কতটুকু তাপ শক্তি দিলা, আর টেম্পারেচার নিচে টি কত তাপমাত্রা ছিল, দেখো এখানে তো তাপমাত্রা একটা সিঙ্গেল তাপমাত্রা কেন, কারণ এখানে তো ভাই অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা তো একটাই আছে, লাইক 100°, তোমার পানি থেকে 100° বাষ্প, অথবা 0° বরফ থেকে 0° তোমার হচ্ছে পানিতে পরিণত হলো এই ক্ষেত্রে। আর এগুলোকে কিন্তু অবশ্যই ক্যালভিনে নিবা, তুমি 0° তো আর বসাতে পারবে না, এটা তো সেলসিয়াসে, ক্যালভিনে সেটা 273, অবভিয়াসলি ক্যালভিনে এসআই করতে বসাতে হবে। আর এই তুমি যে এন্ট্রপি হিসাব করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি হচ্ছে যেখানে দিয়েছিলাম সাজেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দিয়েছিলাম, যে আমাদের খুব ভালোভাবে এন্ট্রপিটা পারতে হবে। তো তাপমাত্রার পরিবর্তনে সেটা কিভাবে করব, ডেল এস সমান ms লন T2 ডিভাইডেড বাই Tn। এটা এমন যে ms লন
T1, ঠিক আছে এইটা। তো এটা হচ্ছে আমাদের ডেলএস এর মান, মানে এন্ট্রপির পরিবর্তন কখন, যখন আমার তাপমাত্রা চেঞ্জ হবে। এখানে T2 আর T1 কি ভাই, ভাই এখানে হচ্ছে T1টা স্বাভাবিকভাবে আদি তাপমাত্রা, আর T2 হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা, ঠিক আছে ওকে, বুঝতে পারছি। এরপরে আসে আমাদের এন্ট্রপি। আচ্ছা, এই এন্ট্রপির পরিবর্তন যদি আমরা হিসাব করতে পারি, মানে ডেলএস এর ভ্যালুটা, এই ডেলএস এর ভ্যালুটা যদি আমাদের ভাই জিরো আসে, তাহলে সেটাকে আমরা বলি কি প্রত্যাগামী ইঞ্জিন, আর যদি জিরো না আসে তাহলে আমি সেটাকে বলি অপ্রত্যাগামী ইঞ্জিন, ঠিক আছে। জিরো আসলে আমরা বলি প্রত্যাগামী প্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাবর্তী ইঞ্জিন, আর যদি ডেলএস ইকুয়াল জিরো না আসে তাহলে অপ্রত্যাগামী। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, গহ নাম্বারে এটা আসে, গহ নাম্বারে এই কোশ্চেনটা চলে আসে। ওকে, এরপরে আসি আমাদের এন্ট্রপির তাৎপর্য ও কর্মদক্ষতা নিয়ন্ত্রণ নিয়ে। তো এখানে আমাদের এন্ট্রপির মানে কর্মদক্ষতা আমরা কিভাবে বের করি সেটা আমরা আগেই পড়ে আসছি, এবার এই সূত্র দিয়ে কর্মদক্ষতা বের করবো। এখন সেই কর্মদক্ষতা আমি বাড়াইতে বা কমাইতে চাই, এখন এই ক্ষেত্রে আমি দুইটা কাজ করতে পারি, মানে তোমার যে দুইটা, এখানে তো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তাপ উৎস, একটা তাপ গ্রাহক। তো তুমি যখন এই কাজটা করবা তখন তোমাকে একটা স্থির রাখতে হবে, আরেকটা চেঞ্জ করতে হবে, এরকম কাজ করতে হবে। তাহলে এক নম্বরে তাপ গ্রাহকের তাপমাত্রা তুমি যদি স্থির রাখো, মানে তাপ গ্রাহকটাকে চেঞ্জ না করো, যে নিচে তাপ গ্রাহক আছে, তাহলে সেক্ষেত্রে তাপ উৎসের তাপমাত্রা তোমার কমাতে হবে, ঠিক আছে। তাহলে তুমি কি করতে পারবা ভাই, কর্মদক্ষতা হ্রাস করতে পারবা বা কমাইতে পারবা, কর্মদক্ষতা হ্রাসের উপায়। তার মানে কি, বাড়াইতে গেলে তোমার অবভিয়াসলি T1 এর মানটা বাড়াতে হবে, উল্টা রিভার্সলি চিন্তা করো। সিমিলারলি তাপ উৎসের তাপমাত্রা স্থির রেখে, তাপ উৎস মানে কি তোমার হচ্ছে টি ওয়ানটা এসি রেখে টি টুটা তোমার বাড়াতে হবে, তাইলে তোমার কি হ্রাস পাবে, তাহলে বৃদ্ধি পাবে কখন ভাই, তাহলে উল্টা ভাবে তুমি যদি না বাড়ায় কমাও, T2 এর মানটা যদি কমায় দাও, তাহলে তোমার হচ্ছে কি কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। এই যে কিভাবে মানে একটা স্থির রেখে আরেকটা তোমার কর্মদক্ষতা বৃদ্ধি বা হ্রাস করা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আসি, দেখো ভাই আমরা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি যে উষ্ণতা সমান মানে তাপমাত্রা সমান থাকবে এখানে, তাহলে এখানে পিওন ভিয়ন সমান P2V2, যেহেতু টি আমাদের কনস্ট্যান্ট থাকবে এক্ষেত্রে, তো গ্রাফ দিছি, তো আমি আর এখানে এগুলো নিয়ে আলোচনা করছি না। সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে, ঠিক আছে। এগুলো আমাদের গ বা গহতে চলে আসে এটা। তো এখানে দেখায় ডব্লিউ এনআরটি লন V2 ডিভাইডেড বাই ভিওন, কারণ তোমার সমষ্ণ প্রক্রিয়াতে ভাই তাপমাত্রা যেহেতু স্থির থাকে, আয়তন পরিবর্তন হতে পারে, তাহলে আদি আয়তন আর V2 হচ্ছে শেষ আয়তন সেটা। ওকে, তো এখানে প্রত্যেকটা জিনিসের পরিচিতি দেওয়া আছে, আমি আর আলোচনা করলাম না এটা নিয়ে। এরপরে আসে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবো, সমষ্ণ প্রক্রিয়াটা একটু ধীর প্রক্রিয়া, ঠিক আছে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তুলনামূলক একটু ফাস্ট প্রক্রিয়া। এই জন্য বলা হয় কি, সমষ্ণ রেখা অপেক্ষা রুদ্ধতাপীয় রেখা গামা গুণ খাড়া, এরকম একটা কথা বলা হয়, কারণ রুদ্ধতাপীয় রেখা যে পরিবর্তনটা সেটা খুব ফাস্ট হয় এই জন্য। ওকে, তো রুদ্ধতাপীয় রেখাটা এখানে আমাদের পরিবর্তনটা খুব ফাস্ট হয় এই জন্য। তো এখানে আমাদের অনেকগুলো সূত্র দিচ্ছে, যেমন পি আর ভি এর যে একটা সম্পর্ক, তাহলে এখানে কি ভাই, এখানে ওয়াই এর মতো লিখছে, এটা আসলে ওয়াই না, এটা পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা, ঠিক আছে, এগুলো হচ্ছে গামা ভাই এটা। এখানে প্রত্যেকটা ওয়াই এর মতো লেখা, এটা আসলে গামা অ্যাকচুয়ালি এটা, এবং এটা পাওয়ার আকারে আছে দেখতে পাচ্ছ। তো T1V1 মানে তাপমাত্রা আর হচ্ছে আয়তনের মধ্যে সম্পর্কের সূত্র এটা, আবার এটা হচ্ছে তাপমাত্রা আর চাপের মধ্যে সম্পর্কের সূত্র এটা। এবং এটা হচ্ছে ভাই কি, এটা হচ্ছে আমাদের কৃত কাজ তোমার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, এটা হচ্ছে আমাদের কৃতকাজ, কতটুকু কাজ করলাম। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, কৃতকাজটা খুবই ইম্পর্টেন্ট, সমষ্ণ বলো রুদ্ধতাপীয় বলো। তো এটা কি এনআর T2 মাইনাস T1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা এটা। তো এখানে আমাদের এটা পারবো আশা করি। এরপরে আমাদের যদি আসে আমাদের কার্নোট চক্র। কার্নো চক্রটা কি ভাই, কার্নো চক্র মানে আমরা জানি কার্নো ইঞ্জিন কি, এটা একটা ইমাজিনারি ইঞ্জিন, এমন একটা ইঞ্জিন চিন্তা করা হয় যেটা কর্মদক্ষতা অনেক হাই, প্রায় 100% এরকম, বাট বাস্তব ক্ষেত্রে কোনো অস্তিত্ব নাই যদিও। তো এইরকম ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এটা, তো এই গ্রাফটা একটু একসাথেই হয়ে গেছে, আমি বিটাকে একটু হালকা চেঞ্জ করি, এখানে আমাদের বিটা যেমন হবে সেটা যদি হালকা একটু চেঞ্জ করি, এখানে এইখানে আসি, দেন এইখান থেকে আবার হচ্ছে আমি এইখানে দিলাম এটা। ওকে, এরকম ভাবে এটা আমি বি নাম দিলাম। এইখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা গ্রাফ অনেক বেশি খাড়া, দুইটা গ্রাফ, কোন দুইটা গ্রাফ, এই গ্রাফটা আর এই গ্রাফটা, এই দুইটা গ্রাফ অনেক বেশি খাড়া। যেই গ্রাফ দুটো অনেক বেশি খাড়া তারা সাধারণত রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই জন্য দেখো বি থেকে সি, এই যে বি থেকে সি, আবার ডি থেকে এ, এই যে বি থেকে সি, আবার ডি থেকে এই দুইটা দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ এই দুইটা গ্রাফ তুলনামূলক একটু বেশি খাড়া। এটা কিন্তু আমি কেটে দিলাম, এটা কিন্তু কেটে দিলাম। ওকে, আবার এ থেকে বি, এই যে এ থেকে বি, যেটা এ থেকে বি, আবার হচ্ছে তোমার সি থেকে ডি। কার্ণচক্র তো এইভাবে ঘুরবে তোমার আস্তে আস্তে, যে এইখানে 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 এইভাবে যাবে, তাই না। তো এই কার্ণচক্রটা এইভাবে যদি ঘুরে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি এ থেকে বি এটা একটু কম খাড়া, এবং হচ্ছে সি থেকে ডি এটা কম খাড়া, এগুলো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। আবার দেখো বাম থেকে ডানে যখন যাচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের কি আয়তন নিচে বাড়তাছে, তার মানে আয়তন বাড়তাছে মানে কি প্রসারণ, তাহলে যেগুলো বাম থেকে ডানে যাচ্ছে সেগুলো প্রসারণ, যেমন এ থেকে বিতে দেখো ভাই ডানে গেছে, তাই জন্য সমষ্ণ প্রসারণ। আবার সি থেকে ডি ভাই বামে গেছে, এই জন্য কি এটা সমষ্ণ সংকোচন। সিমিলারলি তোমার হচ্ছে রুদ্ধতাপীয় ক্ষেত্র, তোমার বি থেকে সিতে একটু ডানে গেছে, হালকা পরিমাণ ডানে গেছে, হালকা পরিমাণ ডানে কার্ভ নিছে, এই জন্য এটা সম্প্রসারণ, আর এটা হচ্ছে আমাদের বামে গেছে, এই জন্য
সংকোচন। ওকে, বুঝতে পারছি। তো এই যে কার্নো ইঞ্জিনে তোমার প্রত্যেকটা স্টেপে কাজ হিসাব করতে পারতে হবে, যে প্রত্যেকটা রুদ্ধদ্রব্যের সমস্যা এই প্রক্রিয়াগুলোতে কাজের মানটা হিসাব করা লাগবে, ঠিক আছে। ওকে, এটা তো এই হচ্ছে তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে মোটামুটি ওভারঅল সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কি কি সূত্র আছে বাকি এটা। তো এই চ্যাপ্টার শেষ, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা ভাই, এরপরে আমাদের চ্যাপ্টারটা আছে আমাদের স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ চ্যাপ্টারে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে জাস্ট আলোচনা করবো। তো এখানে আমি বলছিলাম যে আমাদের কুলম্বের সূত্রটা একটু পারা লাগবে। তো আমি যদি দেখি কুলম্বের সূত্র আমরা জানি কি, এফ ইকুয়াল সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখানে কিউ ওয়ান আর কিউ টু দুইটা আধান, সি হচ্ছে কুলম্বের ধ্রুবক, তার মান এখানে ভাই ভ্যালু দিয়ে দিছে। দেন হচ্ছে আমাদের কি ডি তো হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, তো এটার মাধ্যমে আমরা বল হিসাব করতে পারবো, দুইটা আধানের মধ্যকার বল। আর দুইটা যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ বল কাজ করে, আর দুইটাই যদি মনে করো কি বিপরীত ধর্ম, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম কিছু হয়, তাহলে তাদের ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করে এরকম। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার, আর এখানে একটা মনে মনে রাখবা, আমাদের মাধ্যম পরিবর্তনে কিন্তু তোমার যে বল, সেই বলটা কিন্তু চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে মাধ্যমটাই যে 1/4 পাই এপসাইলন নট, এই এপসাইলন নটের জায়গাতে আমাদের কি আসবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে। একটা কে একটা ধ্রুবক, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে এর ভ্যালুটা শূন্য মাধ্যমে কে এর মানটা 1 হয়, শূন্য স্থানে কে ইকুয়াল 1 হয়, বাট অন্যান্য মাধ্যমে কে এর একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা আমাদের জেনারেলি দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, এটা তারপর সেই মাধ্যমের জন্য আমি বল হিসাব করতে পারবো। তারপরে যদি আমরা দেখি, তো এখানে যে কে ইকুয়াল কে এপসাইলন বাই এগুলা, তো এখানে একটু দেখতে পারি। এরপরে হচ্ছে আমাদের হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যদি দেখি ভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমরা বলছি। তো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যে আমাদের কি হয়, অসীম মানে কোন একটা অসীম থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে আইনা তুমি তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে রাখলা, ঠিক আছে। অসীম থেকে একটা একক ধনাত্মক +1 কুলম এটা আইনা তুমি তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে রাখলা, তাহলে সে যে বল অনুভব করবে সেটাকে আমাদের বলা হয় কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এটা একটা অ্যাকচুয়ালি একটা বল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা বল, সেটা হচ্ছে 1 কুলম +1 কুলম যে বল ফিল করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এখানে আমাদের কি ই ইকুয়াল এফ বাই কিউ, একটা সূত্র। মানে মনে করো 5 কুলম বল আনলা, তাহলে তোমার 50 নিউটন বল অনুভব করে, ঠিক আছে। 50 নিউটন বল অনুভব করে 5 কুলম, তাহলে 5 কুলম দ্বারা ভাগ দাও, তাহলে 1 কুলম কত অনুভব করবে, 10 নিউটন পার কুলম। এটা এরকম, ঠিক আছে, যার একক হচ্ছে নিউটন পার কুলম। ওকে, এরপরে এখন এই যে তড়িৎ প্রাবল্যের আবার দুইটা সূত্র, এটা হচ্ছে ছোট সূত্র, আরেকটা আছে বড় সূত্র। সে বড় সূত্রটা কি ভাই, বড় সূত্রটা হচ্ছে নিচেটা, ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট কে। এটা আবার লিখছি কেন, কে না লিখলেও চলে, কে এর ভ্যালুটা শূন্য মাধ্যমে কে ইকুয়াল 1 হয়, শূন্য মাধ্যমে। আর আমাদের ম্যাক্সিমাম টাইম শূন্য মাধ্যম নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। আর কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার, কিউ নট হচ্ছে আমাদের সিস্টেমের চার্জ, আর আর হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা এটা। ওকে, তো প্রত্যেকটা জিনিসের পরিচিতি দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাদের আধান ঘনত্ব। ভাই আধান ঘনত্ব তেমন লাগবে না, এমসিকিউর জন্য দেখতে পারো, আধান ঘনত্বের সূত্র দিয়ে এখানে পরিচিতি লেখা আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখা আমরা জানি একটা মানে প্লাস বা মাইনাস আধান থেকে একটা কিছু রেখার বা রে নিঃসৃত হয়, সেই রেখা বরাবর তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। যেমন এখানে হচ্ছে আমরা যদি কিছু দেখি, যেমন প্লাস যে তড়িৎ আছে সেখান থেকে কি আধানগুলো বা বলরেখাগুলো নির্গত হয় প্লাস চার্জ থেকে, আর মাইনাসের দিকে বলরেখাগুলো প্রবেশ করে, মাইনাসে প্রবেশ করে আর প্লাস থেকে বের হয়ে যায় এরকম ভাবে। ওকে, এরপরে যদি আমরা দেখি ভাই, আমাদের হচ্ছে বিভব, তড়িৎ বিভবটা পড়বো আমাদের। এই যে তড়িৎ বিভব, তো তড়িৎ বিভব আমাদের সেকেন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো তড়িৎ বিভবে আমরা জানি কি, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন হবে, ঠিক আছে। এটা আগেরটা বল ছিল, মানে তোমার যে ইসে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটার সাথে সম্পর্ক হচ্ছে বলের, আর বিভবের সাথে সম্পর্ক হচ্ছে ভাই কাজের, কতটুকু কাজ করলো সেটা, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে কি, ধরো কিউ কুলম আধানকে আনতে তোমার ডব্লিউ পরিমাণ কাজ হলো, তো 1 কুলম আধানকে আনতে ডব্লিউ বাই কিউ, এটাই হচ্ছে আমাদের সূত্র, ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। যেমন মনে করো 10 কুলম আধান আছে, ঠিক আছে, মনে করো 200 জুল কাজ করছে 10 কুলম আধানকে আনতে, তাহলে 1 কুলমের জন্য কত ভাগ দিয়ে দিব, তাহলে আমাদের 20 জুল পার কুলম, ঠিক আছে। এইটাকে আমাদের বলা হয় 20 ভোল্ট। তো 20 ভোল্ট যে কথা, 20 জুল পার কুলম একই কথা, এই কথাটা মনে রাখবা, এটা আমাদের এককের ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে। যে আমাদের ভোল্ট যে কথা, জুল পার কুলম অ্যাকচুয়ালি একই কথা। ওকে, যেটা হচ্ছে আমাদের বিভবের একক। এরপরে সেম বিভবেরও ভাই দুইটা সূত্র, এটা হচ্ছে একটা ছোট সূত্র, এটাকে আমি বলি একটা ছোট সূত্র, আরেকটা বলি আমি বড় সূত্র, ঠিক আছে। এটা তো বড় সূত্র আমাদের 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর। তো এখানে ভাই কিউ বাই আর, এখানে কিউ নট, এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, ডিফারেন্স আছে। ছোট সূত্রে আমি বলি ছোট চার্জ, যেটাকে আমাদের বলা হয় টেস্ট চার্জ, আর বড় সূত্রে যেটা, এটাকে বড় চার্জ বা সিস্টেমের যে চার্জ, যেই সিস্টেমটা ক্রিয়েট করছে সেই সেন্টারে যে থাকে, সেই চার্জটা হচ্ছে আমাদের বড় সূত্রের চার্জ বা সিস্টেমের চার্জ। তোমার তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম ভাবে আইডেন্টিফাই করা হয়। তোমার শুধু কিউ, এটা হচ্ছে টেস্ট চার্জ, আর বড় সূত্রে যেটা হয় সেটা হচ্ছে কিউ নট সিস্টেমের চার্জ, এরকম। তো প্রত্যেকটা জিনিসের পরিচিতি ভাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা এটা দেখে নিলে বুঝতে পারবা। এরপরে হচ্ছে আমাদের বিভব পার্থক্য। এগুলা তো বিভব পার্থক্য আমরা জানি, দুইটা বিন্দুর মধ্যে বিভবের যে ডিফারেন্সটা, ঠিক আছে। একটা বিভব থেকে আরেকটা বিভব যদি বিয়োগ করো তাহলে তুমি বিভব পার্থক্য পাবা। আর তুমি যদি মনে করো কৃত কাজ চাও, তাহলে মনে করো কিউ কুলম আধানকে, যে কিউ কুলম আধানকে তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে চাও, তাহলে তুমি যদি ডব্লিউ পরিমাণ কাজ করো, সেটা এইভাবে বের করা হয়, যে কাজ সমান কি আধান গুণ বিভব পার্থক্য। এগুলো এমসিকিউর জন্য কাজে লাগতে পারে, ঠিক আছে ভাই, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
ওকে, এবার আসি আমাদের ভাই ইলেকট্রন ভোল্ট এই জিনিসটা। তো এটা একটা জাস্ট এমনি কনসেপ্ট, এটা আমাদের যেখানে আমার যেটা মাথা রাখা লাগবে সেটা হচ্ছে কি 1 ইলেকট্রিক ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। ঠিক আছে, এই মানটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে খুব একটা কাজে না লাগলেও লাস্টের দিকে যে 8 নম্বর চ্যাপ্টার পড়বো ওইখানে আমাদের অনেক বেশি কাজে লাগবে তুলনামূলক। ঠিক আছে, তারপর মেগা ইলেকট্রিক ভোল্ট সমান, সেখানে মেগা ইলেকট্রিক ভোল্ট থেকে জুলের সম্পর্ক। তো এটার কনসেপ্টটা হচ্ছে ভাই একটা ইলেকট্রনকে একটা বিন্দু থেকে একটা ইলেকট্রনকে 1 ভোল্টের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল, যাকে আমরা 1 ইলেকট্রিক ভোল্ট বলি। ঠিক আছে, ওকে। এবার আছে আমাদের বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তো বিভব পার্থক্য আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক ভাই এইটা। ঠিক আছে, মানে তুমি বিভব পার্থক্য জানলে প্রাবল্য বের করতে পারবা, এরকম বিষয়। তো এই ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। এবার যদি আমরা এরপরে দেখি গোলকের বিভব, তো কোন একটা গোলকের ক্ষেত্রে সেই গোলকের বিভবটা আমরা বের করব। তো এই কথাটা মাথা রাখবা, গোলকের পৃষ্ঠে চার্জ রাখা হলে গোলকের ভেতরে কোনো বলরেখা পাওয়া যায় না। মানে তুমি যদি এটা চার্জ গোলকের পৃষ্ঠের উপরে রেখে দাও, উপরে চার্জিত করলা, পৃষ্ঠটা আছে চার্জিত, তাহলে গোলকের ভিতরে তুমি কোনো বলরেখা পাবা না। ঠিক আছে, এটা তাহলে এখানে আমাদের হচ্ছে কি, তা আধান গোলকের পৃষ্ঠে বা কেন্দ্রে যেখানেই থাকুক গোলকের বিভব একই থাকবে। ঠিক আছে, মানে কি তুমি যদি একটা মানে আধানটাকে গোলকের পৃষ্ঠে রাখো, তাহলে ওই গোলকটার বিভব যা হবে তুমি যদি সেই সেন্টারে সেম মানের আধানটা সেটাকে সেন্টারে রাখো, তাহলে তার বিভব একই থাকবে। ঠিক আছে, ওকে। এবার যদি এরপরে হচ্ছে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভবের পৃষ্ঠের বিভবের সমান, তো এইখানে হচ্ছে এইখানে কথাটা আমাদের যেটা মনে রাখতে হবে, গোলকের অভ্যন্তরে আধান বা বলরেখা না থাকায় প্রাবল্য শূন্য। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে ভাই। ঠিক আছে, যে গোলকের অভ্যন্তরে আধান বা বলরেখা থাকে না, এই জন্য গোলকের সেন্টারে মানে মাঝের দিকে তুমি কোন একটা যে কোনো বিন্দুতে ভাই, সেন্টারের দিকে যে কোনো বিন্দুতে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যে কোনো বিন্দুতে তুমি প্রাবল্যের মান = 0 পাবা। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে থাকলেও একে গোলকের কেন্দ্রে বিবেচনা করা যায়। এটা মানে একটা গোলকের পৃষ্ঠে যদি আধান থাকে সেটাকে সেন্টারে আছে বলে চিন্তা করে নেওয়া যায়, এই কথাটাই বলছে। ওকে, এবার হচ্ছে তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো এটা আমি হচ্ছে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেখানে বলছিলাম ভাই এটা 1 স্টার টপিক। তো 1 স্টার টপিক যদি যেহেতু আমাদের, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা হালকা একটু জেনে নিই। যে দুইটা প্রান্ত বিন্দুতে দুইটা বিপরীত ধর্মী আধান, মনে করো এখানে হচ্ছে -Q, এটা +Q, মানে কি এটা ধরো মনে করো -5 কুলম আধান রাখলো, এখানে +5 কুলম আধান রাখলো, তাহলে যে সিস্টেমটা ক্রিয়েট হবে এই সিস্টেমটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, এটা এবং তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই আধান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব এদের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সো তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এইটা। ঠিক আছে, আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এটাকে 2L ধরা হয়, কারণ মধ্যবিন্দুটাকে L ধরা হয়। তো এই জন্য এইটুকু হচ্ছে আমার L, এইটুকু হচ্ছে আমাদের L, তো পুরোটা হয়ে যায় আমাদের এই জন্য 2L। ঠিক আছে, এটা। এবার তুল্য দ্বিমেরু ভ্রামক এগুলো, তো এরপরে হচ্ছে যে টপিক গুলো আছে মোটামুটি প্রমাণের, তারপর হচ্ছে তোমার ধারক রিলেটেড টপিক গুলো আছে, তো ওগুলো দেখে নিবে, ওগুলো আমি নিয়ে আলোচনা করছি না। আমি জাস্ট বলে দিছি যে আজ শুধু ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করবো। সো আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। সো দেখো ভাই, নেক্সট চ্যাপ্টার চলতরিৎ যে চ্যাপ্টারটা আছে, চলতরিৎ চ্যাপ্টারটাতে আমাদের কি কি আছে ভাইয়া, তড়িৎ প্রবাহ। তো এখানে আমাদের তড়িৎ প্রবাহ I = Q/T, এগুলো বেসিক সূত্র, এগুলো জানি, এগুলো নিয়ে আলোচনা করবো না। ঠিক আছে, আমাদের 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা শেষ করে দিব ক্লাসটা। তো হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য, তো মানে তোমার যে রোধ, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসগুলো, যেমন কি রোধ আর হচ্ছে একটা পরিবাহীর দৈর্ঘ্য দুটো পরস্পর সমানুপাতিক এরকম বিষয়। তারপর হচ্ছে তোমার R1/R2 = L1/L2, এটা এগুলো এগুলো। তো এখানে আমাদের এগুলো নিয়ে আলোচনা করছি না। তারপর হচ্ছে মানে রোধ কিসের কিসের উপর নির্ভর করে আমরা জানি, এর দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্য আর রোধ সমানুপাতিক। তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার পরিবাহীর উপাদানের উপর মানে আপেক্ষিক রোধ যেটা, ঠিক আছে, কোন একটা উপাদানের উপর ডিপেন্ড করে তার আপেক্ষিক রোধ নির্ভর করে। যেমন হচ্ছে কি তোমার রূপা, সিলভার, অথবা মানে রূপা বা তামা বা অন্যান্য যে পদার্থ আছে, এক একটার আপেক্ষিক রোধ এক এক রকম, যার মধ্যে রূপার আপেক্ষিক রোধ সবচেয়ে কম হয়। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের এখানে তোমাদের যে এল হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আর রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এবং আরটা হচ্ছে রোধ, এদের মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, তো এটা আমরা জানি এই সূত্র, এগুলো নিয়ে আলোচনা করবো। আমি মেইন টপিকে চলে যাই। সো মেইন টপিকে যদি চলে যাই, এখানে আমাদের আরেকটা বিষয়, যে তুমি যদি তড়িৎ প্রবাহ দ্বারা কোনো কাজ করো বা তোমার তাপ শক্তি জেনারেট হয়, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করা হয়, H = I²RT, অথবা এটাকে তুমি ভাই H হচ্ছে কি তোমার শক্তি। ঠিক আছে, তাই এটা তুমি ডব্লিউ বলতে পারো, W = I²RT। মানে তুমি কি আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য আর যদি তোমার রেজিস্ট্যান্স হয়, তাহলে টি সময় ধরে তুমি যদি একটা বিদ্যুৎ প্রবাহ চলে, তাহলে সেক্ষেত্রে তোমার এটা কি হবে, শক্তিটা মানে কতটুকু শক্তি জেনারেট হবে সেই জিনিসটা আমরা এর মাধ্যমে পাবো। ঠিক আছে, আচ্ছা ভাই, এর পরবর্তী টপিকে যদি আমরা চলে যাই, যে আমাদের এখানে তো বুঝলাম যে H = VIT, ওইখান থেকে প্রতিপাদন হয়ে ভাই এই সূত্রগুলো আসে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তারপরে হচ্ছে আমাদের মোটামুটি তুল্যরোধ, এগুলো তো আমরা নির্ণয় করতে পারি ভাই, তুল্যরোধের বিষয়গুলো, তো এগুলো একটু আমরা পড়ে নিব, তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয় এটা। তো শর্ট সার্কিটে কোনো একটা প্রান্ত দিয়ে এই সার্কিট আমি হালকা একটু বলে দিই। দেখো একটা সার্কিট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, এখানে একটা।
দেন এইখানে একটা তোমার শর্ট সার্কিট অ্যাড করে দিছে, আবার এই জায়গায় দুইটা মাঝখানে দুইটা নিয়ে এখানে এইভাবে একটা শর্ট সার্কিট অ্যাড করে দিছে। একটু ভালো মতো অবজার্ভ করো, এইখানে এই সার্কিটের ক্ষেত্রে তিনটা রোধই তোমার সমান্তরালে প্যারালাল আছে। এটাকে থেকে তুমি যদি নর্মালি কনভার্ট করো তাহলে এরকম ভাবে সার্কিটটা পাবা। অ্যাকচুয়ালি তিনটা যে রোধ রেজিস্ট্যান্স আছে তিনটাই প্যারালালে আছে। এটা কিভাবে আসে? এটা ভাইয়া নোড অ্যানালাইসিসের মাধ্যমে আসে। তো আমি এখন নোড অ্যানালাইসিস যাবো না অবশ্যই, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই কথাটা মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে এই টাইপের একটা সার্কিট দিয়ে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলতে পারে। তো এটা অবভিয়াসলি খেয়াল রাখবা যে এইভাবে যদি থাকে তাহলে তাদেরকে জাস্ট প্যারালালের সূত্র অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? তো প্যারালালের সূত্র আমরা জানি কি, যে আরপি, আরপি সমান কি 1/r1 বা 1/rp লিখলাম, 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট ডট ডট, এইভাবে এইভাবে করে যে আমরা সেখান থেকে আমরা আরপি এর মান বের করতে পারি। তো এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কিরশফের সূত্র ভাই। কিরশফের সূত্রটা কি ভাই? আমাদের জটিল সার্কিট সমাধানে এটা ব্যবহার করা হয়। কিরশফের দুইটা সূত্র ভাই, একটা হচ্ছে কারেন্টের কিরশফস কারেন্ট ল, বা এটা কারেন্ট নিয়ে কথা বলে, ঠিক আছে? তো এখানে কারেন্ট নিয়ে কথা বলে, এটা কোথায় অ্যাপ্লাই হয় ভাই? একটা জাংশন আর নোডে অ্যাপ্লাই করা হয়। দুইয়ের অধিক তার বা পরিবাহের একটি বিন্দুতে মিলিত হলে সেখানে সেটাকে আমরা বলি জাংশন। এবং সেইখানে যেমন এইটা এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোতে দেখো ভাই কারেন্ট অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। একটা আই কারেন্ট আসছিল, এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে, এখানে একটা ভাগ হয়েছে। তো এই যে পয়েন্টগুলোতে এভাবে কারেন্ট ডিভাইড হয়ে যেতেছে, সেইখানে আমাদের কিরশফের কারেন্ট ল ব্যবহার করা হয়। সেখানে জাস্ট কি বলে ভাই কারেন্ট লটা? একদম সিম্পল একটা কথা ভাই, কোন একটা নোডে বা কোন একটা জাংশনে যে পরিমাণ তোমার তড়িৎ ঢুকবে ঠিক একই পরিমাণ তড়িৎ বের হবে। যেমন এখানে দেখো ভাই, এটা যদি আই হয়, আই পরিমাণ তড়িৎ ঢুকে সমান কি, এটা I1, এটা আমি ধরলাম I2, এটা আমি ধরলাম I2 ভাই, এটা ধরলাম আমি I3। তাহলে আই সমান কি হবে? I1 প্লাস I2 প্লাস I3। মানে সহজ কথায় কি ভাই, যতগুলার কোন একটা বিন্দুতে বা কোন একটা জাংশনে যতগুলো প্রবাহ ঢুকবে তাদের সমষ্টি, যতগুলো প্রবাহ বের হবে তাদের সমষ্টি সমান। এখান থেকে ভাই আমাদের এমসিকিউ আসতে পারে। এছাড়াও তুমি যখন সিকিউ করবা, সিকিউতে তুমি এটার মাধ্যমে একটা সমীকরণ বিল্ড করার প্রয়োজন হয় যখন তুমি সার্কিট সলভ করবা আর কি, ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে আমাদের এই যে কথাটা, ইনকামিং কারেন্ট ইকুয়াল আউটগোয়িং কারেন্ট। মানে কি, যতগুলো কারেন্ট প্রবেশ করবে একটা নোডে, একটা নোডের মধ্যে যতগুলো কারেন্ট প্রবেশ করবে, ঠিক আছে, এক্স্যাক্টলি তত পরিমাণ কারেন্টই বের হবে। এক্স্যাক্টলি তত পরিমাণ কারেন্টই আমাদের বের হবে, ঠিক আছে? তত পরিমাণ কারেন্টই বের হবে। ওকে। এবার আসি এই বিন্দুতে সঞ্চিত আধান। তা এই বিন্দুতে সঞ্চিত আধান মানে ওই যে তোমার নোডটা বা যে জাংশন পয়েন্ট আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টে সঞ্চিত আধান শূন্য। মানে কি, কোনো প্রবাহ সেখানে বা আধান সঞ্চিত হয় না, যা ঢুকে তাই বের হয়ে যায়, এই কথাটাই বলছে আর কি, ঠিক আছে? ওকে। এবার আসি কোষের তড়িৎচালক বল। তো এগুলো আমাদের কোষের তড়িৎচালক বল, যেখানে আমাদের মনে করো তড়িৎচালক শক্তি যদি থাকে, তাহলে এখানে আমাদের আই ইকুয়াল কি পড়ছিলাম ভাই? আই ইকুয়াল ভি ডিভাইডেড বাই আর। যদি সেক্ষেত্রে একটা তোমার তড়িৎচালক বল দিয়ে দেয়, তাহলে এখানে আমরা জানি তড়িৎচালক শক্তির ক্ষেত্রে কি হয়, পুরো বর্তনী ঘুরে আবার ওই বিন্দুটাতে নিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে একটা অভ্যন্তরীণ রোধ থাকতে পারে ওই কোষটার, সেই কোষের অভ্যন্তরীণ রোধ থাকলে সেটা কি হবে? আই ইকুয়াল বি এর জায়গায় যখন তুমি ই ব্যবহার করবে তখন আর প্লাস ছোট আর। এই ছোট আরটা কি ভাই? ওই অভ্যন্তরীণ রোধটা, সেই অভ্যন্তরীণ রোধটা আমার তুল্য রোধের সাথে যোগ করতে হবে তখন, ঠিক আছে? ওকে। এরপরে যদি আমরা চলে আসি ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হুইস্টন ব্রিজ, যেটা আমি হচ্ছে তোমাদের সাজেশনে দিয়েছিলাম। যারা সাজেশনটা দেখো গিয়ে দেখে আসো সাজেশনটা। তো সেইখানে হুইস্টন ব্রিজে ভাই এরকম একটা স্ট্রাকচার থাকে, যেখানে এখানে একটা রেজিস্ট্যান্স, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এখানে অবভিয়াসলি আগে মনে রাখবা উপরে পি কিউ, দেখো এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। মনে রাখার সিস্টেম কি ভাই, উপরে যে দুইটা থাকবে, বা পাশে কিউ, তারপর ডানে কিউ, পি কিউ, ঠিক আছে? আবার নিচে আসবা বাই আর, তারপর এস, পি কিউ আর এস সিকোয়েন্সটা আসে। সো সেই সিকোয়েন্সটাই পি কিউ আর এস, ঠিক আছে? এরকম ভাবে। তো লেফটে পি, ডানে কিউ, আবার নিচে আসলে লেফটে আর, পরে এস। এখানে এটার বলা হয় প্রথম, এটা 1 নাম্বার, এটার বলা হয় 2 নাম্বার ধরা হয় আর কি, এটা 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার রোধ। এই 4টা রোধ নিয়ে একটা হুইস্টন ব্রিজ তৈরি হয়েছে, এই স্ট্রাকচারটাকে বলা হয়। ওকে। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি যদি এই এ আর বি পয়েন্টটাকে কানেক্ট করো, এখানে একটা গ্যালভানোমিটার কানেক্ট করো, একদম যদি শর্টে বলি কথাটা, যদি এ আর বি বিন্দুর মধ্যে বিভবের, এটার বিভব হচ্ছে ভিএ, এটার বিভব হচ্ছে ভিসি, এই দুইটা বিন্দুর মধ্যে বিভবের যদি একটা ডিফারেন্স থাকে, মানে ভিএ ইজ নট ইকুয়াল ভিসি হয়, তাহলে তোমার আইজি থাকবে, ঠিক আছে? আইজি এর মান থাকবে। মানে কি, তোমার এইখান দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। কারণ কি, আমার বিভব পার্থক্য তো লাগবে, এই বিন্দু দিয়ে এই বিন্দুতে যদি কারেন্ট ফ্লো হইতে হয়, অবভিয়াসলি তাদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য না থাকলে কখনো দুইটা বিন্দুর মধ্যে কারেন্ট ফ্লো হয় না ভাই, আমরা জানি এটা, ঠিক আছে? তো এটা এখন কথা হচ্ছে, যদি কখনো কারেন্ট ফ্লো না হয়, মানে মনে করো ভিএ ইকুয়াল হচ্ছে ভিসি, মানে ভি আর ভিসি দুইটা বিন্দুরই বিভব সমান, কারেন্ট ফ্লো যদি না হয়, তাহলে আমাদের কি কারেন্ট আইজি, এটা কারেন্ট ফ্লো হবে না। তখন এটাকে আমাদের বলা হবে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? সাম্যাবস্থা এটা। তো এই সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আছে। আবার সাম্যাবস্থায় যদি বিরাজ করে তখন আমাদের কি হবে জানো? যে এই যে পি বাই কিউ, এই যে তাদের অনুপাতটা আছে না ভাই, এই যে অনুপাতটা, এই পি বাই কিউ সমান আর বাই এস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আমাদের, এটা আমাদের মেনটেন করে চলবে আর কি, ঠিক আছে? তো এখানে হচ্ছে, এখানে দেখো কয়েকটা কেস নিয়ে, যে ভি ইজ গ্রেটার দেন ভিসি, ভিসি ইজ গ্রেটার দেন ভি, দুইটার ক্ষেত্রেই ভাই ডেল ভি আছে, ডেল ভি ইজ নট ইকুয়াল জিরো আর কি, ডেল ভি ইজ নট ইকুয়াল জিরো, এই দুইটার জন্যই। বাট এটার জন্য ভাই ডেল ভি ইজ ইকুয়াল জিরো হয়ে গেছে, মানে বিভব পার্থক্য জিরো। ওকে। এবার আসি হুইস্টন ব্রিজ সাম্য অবস্থায় যদি থাকে, তাহলে ওই যে বললাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যখন তোমার কারেন্ট ফ্লো হয় আমরা জানি
নিম্ন বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কি হবে, ইলেকট্রন ফ্লো হবে, ঠিক আছে। তো এই কথাটা আমি নিচে হয়তো বা লিখে দিছি তোমাদের। যদি ইলেকট্রনের কথা বলো, নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, উচ্চ বিভবে তোমার কি ফ্লো হবে ভাই, ইলেকট্রন। এবার তুমি বাকি সব পেয়ে যাবা। নিম্ন থেকে উচ্চতে যদি ইলেকট্রন যায় তাহলে উল্টা দিকে কারেন্ট যাবে, সহজ হিসাব, ওকে। তাহলে কারেন্ট যাবে কি, তোমার হচ্ছে বিপরীত দিকে আসবে কারেন্ট, কারেন্ট, কারেন্টটার বিপরীত দিকে যাবে, ওকে। এটা আচ্ছা, এরপরে আসে আমাদের সাম্যাবস্থা। এই যে সাম্যাবস্থা থাকলে যে সূত্রটা মেনটেন করে সেই কথাটা আমি বলে দিছি, ঠিক আছে। এটা এরপরে হচ্ছে আমাদের, আর সাম্যাবস্থা থাকলে আমাদের কি হবে, ওই যে ওই আইজি এর মান শূন্য হবে, মানে কোনো তড়িৎ প্রবাহ হবে না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, যেটা অলরেডি আমি বলে দিছি। এবার আসি এই যে পি কিউ কোনটারে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রোধ সেটা বলে, সেটা আমি বলে দিছি। এবার আমি একটা এক্সাম্পল হিসেবে করাইছি। দেখো এখানে আমি কি বলছি, তিনটা রোধ আছে, এই যে 5, 10, 6, 10, 20, ঠিক আছে। এই তিনটা রোধ, এই তিনটা রোধ যে আছে আমাদের, তো এখানে আমাদের দেখো ভাইয়া যে এটাকে যদি আমরা পি ধরি, এটা কিউ, এটা আর, আর এস ভাই এইটা বা এটা হইতে পারে, এটা একটা এক্সাম্পল দিছি, এটা একটা, ঠিক আছে, মানে যেটাই হোক আমাদের এটা এটা দিয়ে একটা ম্যাথ করছে, এটা একটা। তো এখানে আমাদের যে জিনিসটা মানে শেখার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি, তোমার তিনটা বাহুতে তিনটা রোধ দিবে, এই যে তিনটা বাহুতে কি করবে, তিনটা রেজিস্ট্যান্স দিবে, এরকম আছে। এবার তোমাকে বলবে, মনে করো এখানে দিয়ে বললো যে ভাই এটা 5, এটা 10, ঠিক আছে, এটা 6, এটা 6 হলে ভাই এটা 12 হওয়া উচিত। সহজ কথা আগে বলে দিবে, আনুপাতিক হারে সমান, এটা 5 থেকে 10 হয়েছে, তো এটা 6 থেকে এটা ডাবল হয়ে 12ই হবে, এটা নিশ্চিত। এখন কথা হচ্ছে 12 না দিয়ে আমার এখানে হইলো কি ভাই 10, 10 দিলাম আমি। এখন 10 দিলে প্রবলেম হয়েছে কি, 10 দিলে তো আমার 10 হবে না, 10 জিনিসটা হচ্ছে না। 10 যদি না হয় তাহলে আমার কি করতে হবে, এটাতে আমার 12 বানাতে হবে, আমি জানি এটা আমার টার্গেট হচ্ছে 12 বানানো। তো 4 নাম্বার বাহুটাই যে এটাকে এসটাকে আমার যদি 12 বানাইতে হয়, তাহলে আমার কি করতে হবে, বাড়াতে হবে, আমার রেজিস্ট্যান্সের মানটা বাড়ায় 12 বানাতে হবে। তাহলে আমি 10 থেকে 12 কিভাবে বানাবো, অবভিয়াসলি এখানে একটা সিরিজে একটা রোধ আমি কানেক্ট করে দিব, ঠিক আছে। এই যেখানে এখানে আমি একটা সিরিজে একটা রোধ কানেক্ট করে দিব, এটা। তো এখানে যদি একটা সিরিজে রোধ কানেক্ট করে দিই, এটা কত মানে, মনে করো এটা আমি 2 মানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। তাহলে এবার দেখো 10 আর 2 এই দুটো যদি যোগ করি, তাহলে কিন্তু আমি এসের মান 10 যোগ 2 12 পাবো, ঠিক আছে, 12 পাবো। তো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এটা আমি করবো কিভাবে, তখন করার সময় এটা আশা করি করতে পারবো, এটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। আমি এটা কত মান সেটা আমি জানি না, এটা আমি ধরে নিলাম এক্স, আর আমি টোটাল পাইতে চাই 12, ঠিক আছে। তাহলে আমি কি বলে নিব, আমি বলবো আর এস সমান কি, ওই যে 10 যোগ এক্স অজানা মান, আর এস এর মান কত ভাই 12, 12 সমান 10 যোগ এক্স। তো এরকম করে আমি সাইড চেঞ্জ করে এক্স এর মানটা 2 পেয়ে যাবো। যে 2 ওহমের একটা রোধ আমার সিরিজে যুক্ত করতে হবে। আবার মনে করো এটা 10 না দিয়ে, এটা মনে করো তোমাকে দিল, সাপোজ সাপোজ তোমাকে ভাই এটা দিতে হচ্ছে 15, কিন্তু তোমার লাগবে তো 12, তাহলে তুমি আবার কি করবা তখন, তখন ভাই তোমার প্যারালাল একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করতে হবে, মানে একটা শান্ট বা একটা রেজিস্ট্যান্স তোমার প্যারালালে যুক্ত করতে হবে 4 নাম্বার বাহুতে। তোমার এখানে এটাই আসবে যে 4 নাম্বার বাহুতে কত মানে রোধ তুমি যুক্ত করলে এটা ওভারঅল সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। এটা এর জন্য তোমার আগে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস অ্যাপ্লাই করে তোমার আগে এস এর মানটা বের করতে হবে, দেন ওই এস এর মানটা সেম বানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে আমরা চলে আসি তাপমাত্রা পরিবর্তনের ফলে রোধের পরিবর্তন। তো এখানে এগুলো আমাদের লাগে না ভাই, এগুলো প্রয়োজন নেই। তারপর বিভব পার্থক্য টুকটাক এই কারেন্ট ডিভাইডার রুল। তো কারেন্ট ডিভাইডার রুলে ভাই আমাদের কি আছে ভাই, কারেন্ট ডিভাইডার যদি এটা আগের টপিক, আরো আগে ইয়ে হওয়ার কথা। কারেন্ট ডিভাইডার রুল মানে ভাই যেভাবে কারেন্ট ভাগ হয়ে যায়, যে ওয়েতে যে নিয়ম মেনে কারেন্ট ভাগ হয়ে যায় সেটা কি বলা হয়, কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট কখন ডিভাইড হয় ভাই, কোন একটা বিন্দুতে এসে কারেন্ট যদি 2টা বা 3টা রাস্তা পায়, যেমন এখানে এসে দেখো একটা রাস্তা একটা রাস্তা, এরকম রাস্তা পেলে এক্সট্রা, তখন সেই কারেন্টটা ভাগ হয়ে যায়, ঠিক আছে। সহজ, একদম সহজ কথা আর কি। তখনই তো এই জায়গায় আমাদের তখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই হয়, তখন আই টা আমাদের ভাগ হয়ে আই ওয়ান আর আই টু তে পরিণত হবে। ধরো আইটা আছে 10, তাহলে এখানে যায় এটা কি আই ওয়ান আর আই টু টা ভাগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই কোথায় বেশি কোথায় কম হবে, যেই রাস্তাতে আমাদের রেজিস্ট্যান্স কম সেখানে আই এর মান বেশি। ধরো আর ওয়ান এর মান কম, তাহলে আমাদের আই ওয়ানটা হয়তো বা দেখা যাচ্ছে এটা হলো কত আমাদের 6 এম্পিয়ার, আর আই টু রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স একটু বেশি, তাহলে আই টু এর ভ্যালুটা একটু কম হবে 4 এম্পিয়ার, কিন্তু দুইটা যোগ করলে আবার টোটাল 10 পাবো, এরকম ভাবে, ঠিক আছে। এটা তো এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল, আমি আর বিস্তারিত গেলাম না। তো এখানে আমাদের শর্টকাট, এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট ডিভাইডার রুলের শর্টকাট। শর্টকাটটা যদি আমি হালকা করে বলে দিই ভাই, শর্টকাটটা কি, মনে করো তোমার আই এর মান তুমি জানো 10, ঠিক আছে, আর ওয়ান আর টু জানো তুমি। এবার তুমি জানতে চাচ্ছ কোন একটা আই ওয়ান এর তড়িৎ প্রবাহের মান বের করতে চাও, বা আই টু এর তড়িৎ প্রবাহের মান। তুমি যদি ভাই আই ওয়ান চাও, যদি আই ওয়ান চাও, তাহলে সূত্রটা হচ্ছে, মানে চাচ্ছ আই ওয়ান, তাহলে সূত্রটা হচ্ছে কি ভাই, উপরে লিখবা আর টু ডিভাইডেড বাই দুইটার যোগফল আর ওয়ান প্লাস আর টু ইন্টু টোটাল আই। এটা মানে তুমি যেইটা চাও তার বিপরীত রোধটা তুমি লিখবে উপরে, আর নিচে দুইজনের যোগফল ইন্টু আই। মনে করো এবার তুমি হচ্ছে চাইতেছো হচ্ছে আই টু, আই টু, তাহলে তোমার কি ভাই আই টু এর বিপরীতে কি আছে, আর ওয়ান আছে ভাই। তাহলে আর ওয়ান উপরে লিখবা আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে ভাই আই। তাহলে তুমি আই টু এর ভ্যালুটা পেয়ে যাবা। তবে এটা মনে রাখবে এই শর্টকাটটা শুধুমাত্র তোমার দুইটা রোধের জন্য, দুইটা রোধ যদি প্যারালালে থাকে তখন। তো এটা আমাদের এমসিকিউ তে এই শর্টকাট দুইটা অনেক কাজে লাগে ভাই, ঠিক আছে, এমসিকিউ তে অনেক কাজে লাগে এটা।
ঠিক আছে, এই যে শর্টকাট দুইটা দিচ্ছি, এটা এটা তুমি লং এও অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট দুইটা রেজিস্ট্যান্সের জন্য, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি থাকলে তখন এটা অ্যাপ্লাই করা হয়। আর কারেন্ট ডিভাইড হয় ভাই প্যারালালে, কখনো সিরিজে কারেন্ট ডিভাইড হয় না। ঠিক আছে, যখন দুইটা রাস্তা পায়, তিনটা রাস্তা পায়, তখনই কারেন্ট ডিভাইড হয়। ওকে, এটা। এরপরে এসে আমাদের ভাই ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুলে ভাই শ্রেণীতে যুক্ত অনেকগুলো রোধ আছে, তাদের মধ্যে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এখান থেকে বিভব যাচ্ছিল, এটার মধ্যে ভাগ হবে, এটা তারপর হচ্ছে এই জায়গায় একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে, তিনটা পার্টে ভাগ হয়ে যাবে। এখানে মনে করো 220 ভোল্ট জেনারেট হয়েছে, সেই 20 ভোল্ট এই তিনটা পার্টে ভাগ হয়ে পুরোপুরি জিরো হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। এই জিনিসটাকে, এই যে ভোল্টেজটা 20 ভোল্টটা ক্রিয়েট হয়ে বিভিন্ন বিন্দুতে যে ভাগ হয়ে গেল, এইটারই বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, তো ভোল্টেজ ডিভাইডার রুলে আমাদের ভাগ হয় কোথায় ভাই? শ্রেণীতে যুক্ত রোধের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়ে যায়। আর কারেন্টটা ভাগ হয় কোথায় ভাই? সমান্তরালে যুক্ত যে রেজিস্ট্যান্স গুলো থাকে সেখানে কারেন্টটা ভাগ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি এটা। তো এখানে আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ভাই ভি ইজ প্রপোর্শনাল টু আর, মানে তোমার হচ্ছে কি ভোল্টেজ যেটাতে, মানে যার রেজিস্ট্যান্স যত বেশি হবে তার ভোল্টেজ তত বেশি ড্রপ হবে, মানে যে বিন্দুর রেজিস্ট্যান্স বেশি সেইখানে ভোল্টেজ তত বেশি ড্রপ হবে। রেজিস্ট্যান্স এখানে, মানে যদি নর্মাল ভাবে কথাটা বলি, রেজিস্ট্যান্স একটা বাধার মতো কাজ করে যেটা তড়িৎ প্রবাহটাকে আটকে রাখতে চায়, আর বিভবটা একটা ধাক্কার মতো কাজ করে যেটা তড়িৎ প্রবাহটাকে সামনে এগিয়ে নিতে চায়। এরকম ভাবে মানে বিভব যত বেশি হয়, বিভব পার্থক্য তত বেশি ধাক্কা তড়িৎ প্রবাহ সামনে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এটা। ওকে, আচ্ছা ভাই, তারপর এবার আমাদের অলমোস্ট শেষের দিকে চলে আসি। তো এই তো, এরপরে কির্চফের দ্বিতীয় সূত্রটা, আচ্ছা দ্বিতীয় সূত্রটা আগেই ছিল, তো এখানে চলে আসছে, অ্যাকচুয়ালি একটু হালকা এলোমেলো হয়ে গেছে এখানে। দ্বিতীয় সূত্রটাতে আমাদের কি বলা হয়? টোটাল ভোল্টেজ প্রডিউসড বাই ব্যাটারি ইকুয়াল টোটাল ভোল্টেজ রিডিউসড বাই রেজিস্ট্যান্স। মানে একটা তোমার সার্কিটের মধ্যে একটা ব্যাটারি যতটুকু ভোল্টেজ জেনারেট করবে ঠিক ততটুকু ভোল্টেজ এখানে ড্রপ হবে। এটা হচ্ছে কির্চফের সেকেন্ড ল। এটা কোথায় অ্যাপ্লাই হয় ভাই? লুপের ক্ষেত্রে। লুপ কোনটা ভাই? যেমন এটা একটা দেখো ভাই, লুপ, এটা একটা লুপ। ঠিক আছে, এইসব লুপের ক্ষেত্রে আমরা কির্চফের সেকেন্ড লটা অ্যাপ্লাই করি। তো এটা ব্যাখ্যা করতে গেলে ভাই অনেক বড়, তো এটা তো ব্যাখ্যা করা এখন পসিবল না এত শর্ট লেকচারে। কিন্তু যেটা বললাম, যেখানে আমাদের কোথায় অ্যাপ্লাই করা হয় ভাই? লুপে অ্যাপ্লাই করা হয়। এবং এটা কি আমাদের একটা লুপের মধ্যে তোমার টোটাল ভোল্টেজ কতটুকু প্রডিউস হলো ইকুয়াল হচ্ছে টোটাল ভোল্টেজ কতটুকু রিডিউস হবে। যেমন কি এখানে মনে করো 10 ভোল্ট প্রডিউস হলো এই লুপের মধ্যে, তাহলে এখানে 10 ভোল্টই রিডিউস হবে বা ড্রপ হবে ভোল্টেজটা, এরকম ভাবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো ভাই হালকা করে একটা স্টেপ দিছি, যে তোমার এখানে ধাপগুলো কি, কর্নার বিন্দুগুলোর নাম লিখবা, কারেন্ট ডিরেকশন দিবা, দেন হচ্ছে রোধের প্লাস মাইনাস প্রান্তগুলো দিবা প্রকাশ করে, তারপর হচ্ছে তুমি সেখান থেকে ক্যালকুলেশন করে সমীকরণগুলো লিখবা। তো এখানে তুমি অ্যাকচুয়ালি জেনারেলি ম্যাক্সিমাম টাইম তিনটা সমীকরণ পাবা। সেই তিনটা সমীকরণ, একটা হচ্ছে তুমি কার্শফের যে কারেন্ট, মানে কার্শফ রুল 1, সেটা দিয়ে একটা সমীকরণ পাবা। আর দুইটা লুপে চালানোর পরে তুমি আরো এই দুইটার জন্য দুইটা সমীকরণ পাবা। টোটাল তিনটা সমীকরণ সলভ করলে তোমার মনে করো এখানে তিনটা অজানা মান I1, I2, I3, এই যে তিনটা অজানা মান, মনে করো তুমি প্রবাহের মানগুলো জানতে চাও, এই তিনটা প্রবাহের মান জানতে পারবা। তোমাদের কির্চফের যে সূত্রটা আছে তার কাজে এটা, যে আমাদের যে অজানা যে রোধের মানটা, সেই মানটা আমাদের নির্ণয় করে দেয়। ঠিক আছে, এরপরে ভাই আসি আমাদের হচ্ছে মিটার ব্রিজ, শেষ লাস্ট টপিক। মিটার ব্রিজটা আমাদের কি? মিটার ব্রিজে জাস্ট হচ্ছে মনে করো এই দুইটা প্রান্ত বিন্দু আছে, জাস্ট এটা চিন্তা করো, মাঝখানে কোনো একটা বিন্দুতে, একটা প্র্যাকটিক্যাল টপিক, মাঝখানে কোনো একটা বিন্দুতে, মনে করো এই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করে আস্তে আস্তে একটা যন্ত্র আছে, এটা আমি আস্তে আস্তে আগাবো। তো মাঝখানে কোনো একটা বিন্দুতে আসলে সেইটার আমাদের নিষ্পন্দ বিন্দু পাবো। জাস্ট এইটুকু জানো যে নিষ্পন্দ বিন্দু পাবো। এই নিষ্পন্দ বিন্দু যে পাবো, এই বিন্দুটা আমি নির্ণয় করতে চাই। তো এটা হচ্ছে আমাদের লাস্টে বাম সাইডে যে বিন্দুটা, সেটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে এ। ঠিক আছে, লেফট সাইড থেকে এটার দূরত্ব, নিষ্পন্দ বিন্দু দূরত্ব হচ্ছে এল ধরলাম। তাহলে রাইট সাইড থেকে এটা দূরত্ব হবে কি 100 মাইনাস এল। ভাই 100টা কোথা থেকে আসলো ভাই? মিটার ব্রিজ মানে হচ্ছে এই এ বি এর যে দূরত্বটা, এই এ বি সমান হচ্ছে ভাই 1 মিটার। 1 মিটারকে তুমি কি লিখতে পারো? 100 সেন্টিমিটার। তো এখানে যে 100টা দিছে ভাই, এটা হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কারণ এই জন্য এটার নাম দিছে মিটার ব্রিজ। ওকে, তো এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের তো সূত্রটা হচ্ছে পি বাই কিউ সমান এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, যেখানে পি হচ্ছে কি ভাই? ওই যে তোমার দুইটা রোধ, একটা হচ্ছে বাম পাশে একটা রোধ থাকবে, ডান পাশে একটা রোধ থাকবে, সেটা এই যে বাম প্রান্তের রোধ, কিউ হচ্ছে ডান প্রান্তের রোধ, দুইটা প্রান্ত। ঠিক আছে, দুইটা প্রান্ত রোধ, বামটা হচ্ছে এ বিন্দু আর ডানটা হচ্ছে বি বিন্দু। তাহলে এলটা কি? বাম প্রান্ত থেকে এর দূরত্ব। আর 100 মাইনাস এল কি? তোমার হচ্ছে ডান প্রান্ত থেকে তোমার হচ্ছে নিষ্পন্দ বিন্দুর দূরত্বটা। এটা তো তুমি যদি এল জানো, তুমি অটোমেটিক্যালি, মানে একটা যদি জানো তাহলে আরেকটা অটোমেটিক্যালি জানতে পারবা 100 মাইনাস এল করে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা নির্ণয় করতে এটাও মাঝে মধ্যে গতে চলে আসে বা গহতেও চলে আসে। জেনারেলি গতি বেশিরভাগ আসে, অনেক সহজ, তো এই জন্য গতি চলে আসে বেশিরভাগ। তো এখন আমরা নেক্সট টপিকে চলে যাবো, নেক্সট চ্যাপ্টারটাতে চলে যাবো। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শেষ এখানে। এরপর দেখো ভাই আমরা চলে আসছি আমাদের চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। তো ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স আমাদের যে প্রথমে তাই চুম্বক তরঙ্গের কথাবার্তা হালকা বলছে, তো এগুলো আমরা দেখবো না। ঠিক আছে, এই জায়গাতে কিছু লাগবে আপাতত লাগবে না। এই যে সি ইকুয়াল, মানে তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই চৌম্বক ক্ষেত্র, জিনিসটা একটু মনে রাখলা। আর সি ইকুয়াল, এই সূত্রটা মনে রাখলা, আলোর সূত্রটা। ঠিক আছে, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের সূত্র সমান এটা। ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট গুলো সব দেয়া আছে, তোলা আছে। ওকে, তারপর হচ্ছে তাড়ি চৌম্বক বর্ণালী বা স্পেকট্রাম। তো তাড়ি চৌম্বক বর্ণালী বা স্পেকট্রাম এগুলো থেকে আমাদের লাগবে না, এগুলো থেকে হালকা টপিক। তো আমাদের যদি ইম্পর্টেন্ট টপিকে চলে যাই,
আলোর প্রতিসরণে আমরা একটু যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা এম ইউ সমান ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। মনে করো একটা মাধ্যম থেকে এটা মনে করো পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বা বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে, যে কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেল একটা তরঙ্গ, বায়ু থেকে পানিতেই মনে করো গেল। সেই ক্ষেত্রে যদি যায় তাহলে কি হবে, তোমার দেখা যাবে যে আমাদের ল্যামডা এখানে যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, মানে কোন একটা তরঙ্গ গেলে, এখানে তো অবশ্যই আমরা আলোক তরঙ্গ নিয়ে কল্পনা করবো। ভৌত আলোক বিজ্ঞানের কাজই হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তো এই আলোর তরঙ্গ ধর্মটা এখানে মনে করো তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা এম, আর এইখানে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা বি। তাহলে আমাদের এম ইউ বি হচ্ছে কি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। তো এখানে কি মনে রাখবা, যার সাপেক্ষে মানে যাকে উপরে লিখবা আর যার প্রতিসরাঙ্ক বের করবা, এখানেও সেম, আগে যাকে লিখছো তাকে ভাই উপরে লিখলা দেখো, আর যাকে পরে লিখছো তাকে নিচে লিখলা। তো এই সূত্রের মাধ্যমে তুমি যদি প্রতিসরাঙ্ক জানো, তাহলে তুমি মনে করো অজানা মাধ্যম ধরো পানি, এই পানির মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য তুমি জানতে পারবা। ধরো তুমি বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য জানো, তারপর হচ্ছে কি এ মিউ ডব্লিউ এটা জানো, এটা মনে করো 1.33, এটা আমাদের মুখস্থ মান আমরা জানি। তো এই মানটা জানলে তখন তুমি পানির মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেইটা বের করতে পারবা এই সূত্রের মাধ্যমে। তো এখানে আমাদের দুইটা কথা ইম্পর্টেন্ট বলছে যে মিউ ডব্লিউ এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, এ মিউ ডব্লিউ বলতে পারো, ঠিক আছে। এটাও একই কথা, কারণ হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক যা বায়ু মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক অলমোস্ট সেম এটা। তো আমাদের পানির পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33, আর গ্লাস বা কাচের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে ভাই 1.5, ঠিক আছে। ওকে ভাই, তো নেক্সট টপিকে চলে যাই আমরা। অ্যাকচুয়ালি আমার প্রচুর ঘুম পাচ্ছে, ঠিক আছে, সকালে আবার ভার্সিটি, তো জানি না কিভাবে যাবো, তো আমার ঘুমাতে হবে আর কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটা শেষ করে। তো আলোর ব্যতিচার, এরপরে যদি আমরা দেখি আলোর ব্যতিচারটা ভাই, তো আলোর ব্যতিচার আমাদের কি বলছে, এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখানে হচ্ছে আমাদের আলোর ব্যতিচারের ক্ষেত্রে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা ভাই, ইয়ং এর দ্বিচির পরীক্ষাতে কি হয়, বা একটা লাইট সোর্স থেকে দুইটা আলো মনে করো দুইটা চির দিয়ে প্রবেশ করে, সহজ কথা একদম বলে দেয়, একদম ক্লিয়ার অল্প কথায়, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা। তো দুইটা চির দিয়ে প্রবেশ করার পরে দেখা যাবে এই জায়গায় একটা উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হবে। এই যে হালকা হালকা কালো কালো দেখতে পাচ্ছ না ভাই, এগুলো হচ্ছে ভাই অন্ধকার, মূলত এগুলো অন্ধকার, ঠিক আছে। এই অন্ধকার একটা উজ্জ্বল একটা অন্ধকার এরকম ভাবে সৃষ্টি হবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ডোরা মানে প্রত্যেকটা যে একটা সাইজ বা একটা প্রস্থ, এটাকে বলা হয় ডোরা প্রস্থ, এটা বলা হয় ডোরা প্রস্থ। দেন হচ্ছে কি তোমার ডোরা ব্যবধান, দুইটা ডোরা প্রস্থের সমপরিমাণ যে দূরত্ব এটাকে বলা হয় ডোরা ব্যবধান, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের পরে, যেটা সাদা মানে উজ্জ্বল হয় সেটাকে বলা হয় উজ্জ্বল ডোরা, যেটা কালো বা অন্ধকার টাইপের হয় সেটাকে বলা হয় অন্ধকার ডোরা, ওকে। এটা তারপর এখানে আমাদের প্রত্যেকটা জিনিস সূত্র আছে। ডোরা প্রস্থ হচ্ছে কি ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a ভাই, এটা আমাদের লাগবে, আমাদের ডোরা প্রস্থটা প্রচুর আসে, এই সূত্রটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা। তারপর ডোরা ব্যবধান কি ডেল এক্স সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই a, এটা আমাদের লাগে, এটা অ্যাকচুয়ালি ওর সাথে দুই গুণ দিলে আমাদের এটা চলে আসে, ঠিক আছে। ডোরা ব্যবধান হচ্ছে ডোরা প্রস্থের ডাবল, ওকে। এরপর হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরা দূরত্ব, এটাও ভাই প্রয়োজন, এটা আমাদের ইম্পর্টেন্ট, এই সূত্রটাও লাগে। আবার কেন্দ্রীয় চরম থেকে এনতম অন্ধকার ডোরা দূরত্ব, এটা আমাদের লাগে, ঠিক আছে। মানে এই যে সেন্টারটা থেকে, যে সেন্টার মনে করো এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে এনতম মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো এই যে 2 নাম্বার উজ্জ্বলের দূরত্ব, এই 2 নাম্বার উজ্জ্বলের দূরত্ব এটা হচ্ছে এনতম উজ্জ্বলের দূরত্ব। আবার এই মনে করো এই সেন্টার থেকে এনতম মনে করো এই 3 নাম্বার, এটা 3 নাম্বার, এই 3 নাম্বার অন্ধকার ডোরার যে দূরত্ব এটা এটা হচ্ছে 3 নাম্বার অন্ধকার দূরত্ব। তো এইভাবে আমরা পেতে পারি সূত্রগুলো দিয়ে। এবার দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে ভাই, এই সূত্রটা একটু মনে রাখবো। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এবং এখানে একটা কথা মনে রাখবা, সূত্রটা মনে রাখার পাশাপাশি দশা পার্থক্য সবসময় দেখবা পাই দ্বারা লেখা হয়, পাই দ্বারা, ঠিক আছে। আর পথ পার্থক্য সবসময় ল্যামডা দ্বারা লেখা হয়, এই কথাটা মাথায় রাখবা। পথ পার্থক্যকে ল্যামডা দ্বারা লেখা হয় মানে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা, আর দশা পার্থক্যকে পাই দ্বারা লেখা হয়, ওকে। এটা বুঝতে পারছি। এবার আসি আমাদের গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার ভাই। যেখানে গঠনমূলক ব্যতিচার হবে সেখানে উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেখানে অন্ধকার ডোরার সৃষ্টি হবে, ফার্স্ট কথা এটা। এবার হচ্ছে এটা কখন পাবো, মনে করো পাই অথবা ল্যামডা/2 এই দুইটার যখন জোর গুণিতক পাবো, কি পাবো ভাই, জোর গুণিতক, এই যে জোর গুণিতক যখন পাবো তখন এটাকে আমাদের বলা হবে গঠনমূলক ব্যতিচার। আর যদি আমি পাই/2, এই যে পাই অথবা ল্যামডা/2 এর বিজোড় গুণিতক ভেবে, এই যে বিজোড় গুণিতক, তাহলে এটাকে আমাদের বলা হবে ভাই ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার ডোরা, সেখানে আমি পাবো এটা, ঠিক আছে, ওকে। এই কন্ডিশনের মাধ্যমে আমাদের অনেক সময় ডিফাইন করতে বলে যে এখানে আমি গঠনমূলক পাবো নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে, সেই ঘটনাটা বা সেটা আমার কাছে জানতে চাই। বা হয়তো মাঝে মধ্যে এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়, ওকে। এবার আসি দ্বিতীয় পরীক্ষার ফলাফল, এগুলো একটু ভাই খ নাম্বারের জন্য দ্বিতীয় পরীক্ষার ফলাফল গুলো কি কি সেটা খ নাম্বারের জন্য প্রয়োজন। এবার আসি আলোর অপবর্তন ভাই। আলোর অপবর্তনে আমাদের আবার দুইটা, একটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন ভাই, আরেকটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। তো একক চিরের দরুন যে অপবর্তনটা আছে সেখানে আমাদের কি হয়, একটাই চির আছে ভাই, একটা আলোক সোর্স থেকে লাইট আসতেছে, সেটা একটা সোর্স দিয়ে প্রবেশ করবে। তো একটা সোর্স দিয়ে প্রবেশ করার পরে আমাদের কি হবে, সেখানে দেখো আলোটা মনে করো বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। তো এই যে জ্যামিতিক অন্ধকার অঞ্চলের দিকে যে আলো চলে যাচ্ছে এটা কি বলা হয় আলোর অপবর্তন, এবং এটা একক চিরের দরুন অপবর্তন। এখানে আমাদের যে উজ্জ্বল অংশগুলো তৈরি হচ্ছে এটা বলা হয় চরম,
আর অন্ধকারগুলো যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় অবম। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের যে সূত্র, দুইটা সূত্রই ভাই লাগবে। একটা হচ্ছে অবমের সূত্র। অবম মানে অন্ধকার, যেটা যেটা অন্ধকার সেটা হচ্ছে অবমের সূত্র, বাট এখানে অন্ধকার বলা হবে না, এখানে অবমই বলা হয়। অপবর্তনের ক্ষেত্রে চরম অবম বলা হয়, অন্ধকার উজ্জ্বল কখনো বলা হয় না, এটা মাথায় রাখবা। আর চরমটা হচ্ছে ভাই উজ্জ্বলটা, ঠিক আছে, উজ্জ্বলটা। ওকে, তাহলে এখানে আমাদের দুটো সূত্র আছে, এই সাইন থিটা সমান এন ল্যাম্ডা। এখানে এটা কি, এই যে ভাই চিরের যে প্রস্থটা, এই চিরেরটা মানে চিরের সাইজটা কতটুকু সেটা। আর আগের যে এই ছিল ভাই দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে, সেখানে কিন্তু এ ছিল ভাই এদের মধ্যবর্তী দূরত্ব, চিরদার মধ্যবর্তী দূরত্ব, ওইটা একটা ভিন্ন ছিল, এটা ভিন্ন, ঠিক আছে, দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন। ওকে, এটা। তারপর হচ্ছে থিটা কৌণিক দূরত্ব, ওই যে ভাই সেন্টারের সাথে, যে সেন্টারের সাথে এটা কতটুকু কোণ তৈরি করতেছে, কেন্দ্রীয় চরম বরাবর এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো, সেটা হচ্ছে আমাদের কৌণিক দূরত্বটা। আর ল্যামডাটা হচ্ছে ভাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে যেই তরঙ্গটা আমি পাস করলাম, এখান দিয়ে প্রবেশ করলো, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা। ওকে, এটা। তো এখান থেকে ভাই আমাদের কি আসে, এখান থেকে ভাই ম্যাক্সিমাম টাইম তোমার এই কৌণিক দূরত্বটাই বের করতে বলে এটা। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি এই যে যে থিটাটা পাবা, এটা কিন্তু ভাই কেন্দ্রীয় চরমের সাথে, বাট মাঝে মধ্যে তোমাকে কি বলবে, মাঝে মধ্যে তোমাকে বলবে যে এক নাম্বার মনে করে একটা, এটা কিন্তু এখান থেকে দেখো এক নাম্বার উজ্জ্বল, এখানে দেখো এইটাও একটা এক নাম্বার উজ্জ্বল, তোমাকে বলবে এক নাম্বার চরম দ্বয় অন্তর্ভুক্ত কোণটা বের করতে, তখন ভাই তোমার কিন্তু কোণ ডাবল লাগবে, এই যে থিটাকে ডাবল করে দিতে হবে। তার মানে এইটা হবে কি আমাদের টু থিটা, এই যে এটা আমাদের কি পাবো, টু থিটা। মানে থিটা তুমি সূত্রের মাধ্যমে পাবা, সেই থিটার সাথে তখন দুই গুণ দিয়ে দিতে হয়, যখন তোমাকে বলবে কেন্দ্রীয় চরম দ্বয়ের সাথে, মানে চরম এক প্রথম চরম দ্বয়ের সাথে, মানে নিজেদের মধ্যে যে অন্তর্ভুক্ত কোণটা, এইটা এই বড় কোণটা, মানে তোমার সেন্টারের সাথে কোণ জানি, তাদের নিজেদের দুই পাশে দুইজনের সাথে এরকম অ্যাঙ্গেলটা চাইছে। ওকে, এই জন্য একটু বড় হয়, দ্বিগুণ হয় আর কি। আর ডিটা তো হচ্ছে তাদের মধ্যবর্তী উৎস আর পর্দার যে মাঝখানে দূরত্ব, সেটা। ওকে, এটা। এরপরে হচ্ছে আমাদের অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিংটা কি হবে, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, ঠিক আছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের কারণে তোমার হচ্ছে সেখানে আমাদের অপবর্তন গ্রেটিং সিস্টেম। অ্যাকচুয়ালি এখানে একটা গ্লাসের মধ্যে অনেকগুলো তুমি আচরের মতো এরকম যদি অনেকগুলো দাগ কাটো, তাহলে সেক্ষেত্রে অপবর্তন গ্রেটিং এর সৃষ্টি হয়। যেখানে ডি হচ্ছে আমাদের গ্রেটিং ধ্রুবক, এ হচ্ছে কি ভাইয়া, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা চিরের যে প্রস্থ, প্রত্যেকটা সিঙ্গেল চিরের। আর বিটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রেখা, কতগুলো রেখা আছে সেই রেখাগুলোর প্রস্থটা, এটা হচ্ছে আমাদের বি। আর এই দুটো যোগ করলে আমি গ্রেটিং ধ্রুবক পাবো। আর কতগুলো প্রত্যেক একক দৈর্ঘ্যে, মানে লাইক প্রত্যেক মিটারে অথবা প্রত্যেক সেন্টিমিটারে কতগুলো দাগ দিলা, ঠিক আছে, সেই দাগ, সেটা হচ্ছে আমাদের এন ইকুয়াল একক দৈর্ঘ্যে রেখার সংখ্যাটা, ঠিক আছে, এটা। এরপরে হচ্ছে ভাই আমাদের কি, যে থিটা ওয়ান সমান কি আমাদের, থিটা এন সমান এন তম বিন্দুর কৌণিক দূরত্ব। মানে যে তোমার এইখানেও সেম ভাই, ওই চিত্রটাও হচ্ছে তুমি অপবর্তনের মতো, এখানে আর চিত্র প্রয়োজন হয় না, এটাও তুমি হচ্ছে আসলে একক চিত্রের ধরুন অপবর্তনের মতো করে চিন্তা করতে পারো, যে থিটা সৃষ্টি হয় সেই থিটাটাই আমরা বের করবো এখানে, ঠিক আছে, ওকে। এই তো। তো এই জায়গায় আমাদের সাধারণত এন এর মানটা মাঝে মধ্যে প্রয়োজন হয়। আবার এন ইকুয়াল একটা কথা মনে রাখবে, এন ইকুয়াল 1/t, এই যে এন ইকুয়াল 1/t, ঠিক আছে। তো ডি এর মান জানলে তুমি এন এর মান জানতে পারবা, এটা, ঠিক আছে। তো এই সূত্রটা আমাদের এখানে প্রয়োজন, বা এখানে দুইটা সূত্র ভাই, কোন দুইটা লাগবে ভাই, এই চরমের শর্ত একটা, আরেকটা হচ্ছে অবমের। তো এখানে আবার মনে রাখবা, এইখানে যেটা চরম অবম, এখানে তার উল্টা, মানে তোমার একক চিরে যেটা হয় চরম অবমের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে সেটা তার উল্টা। আর ওইখানে ইউজ হইতো এ, আর এখানে দেখবা ইউজ হবে ডি, কিন্তু দুইটা কিন্তু আলাদা, ভিন্ন ভিন্ন জিনিস, এই একটা জিনিস ডি আর একটা ভিন্ন জিনিস। ওকে, এটা। তো এই ছিল। তারপর হচ্ছে লাস্ট জাস্ট হচ্ছে সমবর্তন, এটা ওয়ান স্টার, জাস্ট এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য ভাই কি আসবে, এমসিকিউর জন্য যদি বলি আমাদের যে মিউ সমান টেন থিটা, এটাই আমাদের লাগবে সমবর্তনের ক্ষেত্রে। বুস্টারের সূত্র যেটা আমরা করি, মিউ এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, আর থিটা হচ্ছে কি ভাই আমাদের সমবর্তন কোণ। তো এখানে জাস্ট এইটা প্রতিসরাঙ্ক ইউজ করে তোমাকে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে দিবে, তারপর বলবে সেখানে সমবর্তন কোণ কত। তাহলে থিটা সমান কি হবে ভাই, থিটা সমান হবে টেন ইনভার্স মিউ, মানে প্রতিসরাঙ্কের মান। দ্যাটস ইট। এটার মাধ্যমে তুমি ভাই একটা এমসিকিউ করতে পারবা, এমসিকিউ এভেলেবেল চলে আসে। কি বলবে, তোমাকে সমবর্তন কোণ নির্ণয় করতে বলবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার এখানেই শেষ, নেক্সট চ্যাপ্টারে চলে যাবো আমরা। সো ভাই নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে। তো মডার্ন ফিজিক্স চ্যাপ্টারটাতে এখানে আমাদের প্রথমত যেটা লাগবে, আমি বলছিলাম যে আপেক্ষিকতা তত্ত্ব, আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব আছে সেটা। তো এটার আন্ডারে তিনটা টপিক আছে, একটা হচ্ছে ভাই কি দৈর্ঘ্য সংকোচন, আরেকটা হচ্ছে ভাই কাল দীর্ঘায়ন, আরেকটা হচ্ছে আমাদের ভর বৃদ্ধি, ঠিক আছে। তো দৈর্ঘ্য সংকোচনটা কি ভাই, এখানে আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা কথার সাথে তার মানে মিনিংটা বুঝাই দিছে, মানে এখানে দৈর্ঘ্য সংকুচিত হবে কিভাবে। এখানে আপেক্ষিকতা তত্ত্বতে মেইন কথা মনে রাখবা, স্থির আর গতিশীলের মধ্যে ডিফারেন্সটা। মানে একটা বস্তু স্থির আছে বা হালকা অল্প বেগে গতিশীল, সেটা যদি আলোর কাছাকাছি কি সি ইকুয়াল আমরা জানি 3 × 10⁸, ঠিক আছে, 10⁸ মিটার পার সেকেন্ড। তো আলোর কাছাকাছি বেগে যদি গতিশীল হয়, তাহলে তার দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময় তিনটা চেঞ্জ হতে পারে। তো সেটা কি চেঞ্জ হবে সেটা আমাদের বলছে। তো দৈর্ঘ্য সংকোচন আমাদের কি, দ্যাট মিনস ওই জিনিসটা যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল হয়, বেগ প্রাপ্ত হয়, তাহলে দৈর্ঘ্যটা সংকুচিত হবে, সিম্পল। তো একটা একটা করে আসি। তো দৈর্ঘ্য সংকোচনে ভাই প্রথমে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের এল ইকুয়াল এল নট ইন্টু 1 - v² / c²। ভাই এখানে এল নট কি, এল নট হচ্ছে স্থির দৈর্ঘ্য, এল হচ্ছে আমাদের গতিশীল দৈর্ঘ্য, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এল হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, এল নট হচ্ছে ভাই আমাদের স্থির দৈর্ঘ্য। তো এটা পৃথিবীর সাপেক্ষে, এটা নভোচারীর সাপেক্ষে, এটা। এবার হচ্ছে ভি হচ্ছে কি ভাই, ভি হচ্ছে ভাই বস্তুটার বেগ, মানে যে বস্তুটা
গতিশীল সেটার বেগ কত, সেটা কিন্তু ভাই আলোর কাছাকাছি বেগ হওয়া লাগবে, লাইক 2 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বা 2.5 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, এরকম কোনো একটা বেগ, ঠিক আছে? তখন তুমি হচ্ছে মোটামুটি একটা চেঞ্জ পাবা আর কি। ওকে, তো এখানে সি হচ্ছে আলোর বেগ, তো এটার মাধ্যমে আমরা বের করবো। তো এই জায়গায় একটা কথা মনে রাখবা, কথাই বলছি দৈর্ঘ্য সংকোচন, তাহলে সবসময় যে সিঙ্গেল মানে এল নটটা তো হচ্ছে নিশ্চল, আর এল হচ্ছে গতিশীল। এল যেহেতু গতিশীল, এলটা অবভিয়াসলি ইজ লেস দেন হবে এল নট। আমাকে বলেই দিছে ভাই দৈর্ঘ্য সংকোচন মানে আমার যে গতিশীলটা অবভিয়াসলি দৈর্ঘ্য সংকুচিত হবে, মানে ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এল নট থেকে ছোট হবে, নিশ্চল থেকে ছোট হবে, ঠিক আছে? ওকে, এরপরে যেখানে দেখো আমি বলে দিছি এটা, তো এখান থেকে আমি যদি সাইড প্রতিপাদন করি, প্রতিপাদন করলে আমাদের ভি ইকুয়াল এটা আসে। তো এই যে ভি কস সি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এল স্কয়ার বাই এল নট স্কয়ার, তো এগুলো আমাদের এমসিকিউতে প্রয়োজন। এমসিকিউতে যদি দিয়ে দেয়, সিকিউ তো ভাই দিবে, সিকিউ তো দিতে পারে, এগুলো সিকিউ তো অবশ্যই দিবে। এমসিকিউতে যদি দেয় তাহলে তুমি এতখানি তো প্রতিপাদন করবা না, তাহলে তুমি ডিরেক্টলি সূত্রটা অ্যাপ্লাই করবা। এখন কথা হচ্ছে ডিরেক্টলি সূত্রটা অ্যাপ্লাই করার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি ভাই? তুমি এটার যে তিনটা আছে তিনটার জন্য সেই সেম শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। ভি ইকুয়াল সি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তো এখানে ভাই ছোট কে ছিল ভাই? আমাদের ছোটটা ছিল এল ইজ লেস দ্যান এল নট ছিল, তার মানে আমার এলটা চলে যাবে উপরে দেখো ভাই, আর এল নটটা দেখো নিচে চলে আসছে, কারণ এলটা ছোট ছিল। সো এই কথাটা মনে রাখলে তুমি প্রত্যেকটার জন্য বেগের সূত্র প্রতিপাদন করা লাগবে না এবং প্রত্যেকের জন্য সঠিকভাবে লিখতে পারবা, তোমার আর ভুল হবে না। কিন্তু এখানে তোমার একটা জিনিস জানতে হবে, কে ছোট কে বড়। ভাই ওটা কিভাবে জানবো? একদম সিম্পল ভাই, জাস্ট নামের সাথে মনে রাখবা। কাল মানে দৈর্ঘ্য সংকোচন সংকুচিত হবে, কোনটা সংকুচিত হবে? অবভিয়াসলি তোমার গতিশীলটা। আর আমরা জানি নট যে ভার্সনটা থাকে, মানে এল নট বলো, টি নট বলো, প্রত্যেকটা নট বা অথবা এম নট বলো, এগুলো সব হচ্ছে ভাই নিশ্চল, এগুলো সব নিশ্চল, সব নিশ্চল, ঠিক আছে? আর যেগুলো টি এল এম এগুলো সব হচ্ছে গতিশীল, ঠিক আছে? আর নামের সাথে ওই জিনিসটা মিল আছে, মানে গতিশীলটা বাড়বে না কমবে সেটা নামের সাথেই ম্যাচ আছে, ঠিক আছে? যেমন এটাই শুধু সংকোচন, বাকি দুইটি দেখবা মানে বাড়বে, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন মানে কি? বাড়বে ভাই অবভিয়াসলি, তাহলে টি ইজ গ্রেটার দেন মানে গতিশীল ইজ গ্রেটার দেন নিশ্চল, একদম সিম্পল কথা, নামের সাথে মিল দিয়ে দিলাম। তারপর টি, এটা সূত্র আমাদের। তো এখানে যদি আমি কেন বড় হয় বাকি সেগুলো ব্যাখ্যা যাবো না, যে টি ইজ গ্রেটার দেন টি নট, এটা হচ্ছে কথা। তো এখানে আমাদের ভি সমান কি? সেম, আগে দেখো শর্টকাট অ্যাপ্লাই করছি। তো ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, তাহলে ছোট কে ভাই? এবার ছোট কিন্তু ভাই টি নট, আর বড় হচ্ছে টি। আগে কিন্তু উপরে উল্টা ছিল, আগে উপরে এল ছিল নিচে এল নট ছিল, এখানে কিন্তু উল্টা গেছে, কারণ কথাটাই উল্টা গেছে ভাই, ওইটা ছিল সংকোচন আর এটা হয়ে গেছে দীর্ঘায়ন, এটা বাড়ছে ওটা কমছে এরকম। ওকে, তারপর হচ্ছে ভর বৃদ্ধি ভাই, এখানে ভাই ভর বৃদ্ধি বাড়ছে মানে কি? গতিশীল এম ইজ গ্রেটার দেন এম নট, সিম্পল, একদম সিম্পল। ওকে, এবার হচ্ছে এম, এটা হচ্ছে সূত্র সেম, এটার প্যাটার্নও কি তোমার টি এর মতো, কারণ দুইটাই প্রসারিত হচ্ছে এটা। তো এখানে আমাদের কি এম ইজ গ্রেটার দেন এম নট, তো এখানে আমাদের ভি ইকুয়াল সামথিং, এটা আমাদের দিয়ে দিছে। তো এখানে আমাদের সেম ভাই, ওই ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, তো ছোট কে ভাই? ছোট অবভিয়াসলি কি এম নট, তো দেখো এম নটটাই দেখো উপরে, ঠিক আছে? এই যে এম নটটাই তোমার উপরে দিছে, এম নট উপরে আর এমটা নিচে, ঠিক আছে? কারণ এম নট আমরা এম ইজ গ্রেটার দেন এম নট ছিল, ঠিক আছে? তো ছোট স্কয়ার বাই বড় স্কয়ার এক্স্যাক্টলি সেম সূত্র আসতেছে প্রত্যেকটা সূত্র। ওকে, এবার একটা কথা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এভেলেবেল এমসিকিউ চলে আসে। এমসিকিউটা কি ভাই? বস্তুর বেগ √3/2c হলে গতিশীল ভর স্থির ভরের দ্বিগুণ হবে, এই কথাটা, ঠিক আছে? তো ভাই এই কথাটা দ্বারা কি বুঝলাম? কথা হচ্ছে এটা, তো কথাটা দ্বারা যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি তোমার বস্তুর বেগটা √3/2c, এটাকে তুমি যদি ইসে কনভার্ট করো, লাইক এরকম কিছু একটা পাবো, 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড, এরকম কাছাকাছি একটা মান পাবা। এইরকম বেগ হলে ছোটটা মানে বড়টা হবে ছোটটার দ্বিগুণ, বড়টা ভাই ধরো এম বড়, ঠিক আছে? এম বড়, তাহলে এম বড় যেহেতু, কারণ গতিশীল বড় এম ভর বৃদ্ধি, এম হবে ছোটটার দ্বিগুণ 2m নট, এটা। এবার সেম কথাটা তুমি মনে করো, এবার হচ্ছে এই যে দেখো বড় ইজ ইকুয়াল ইন্টু ছোট, আমি এটা এল এর জন্য বলবো। এল এর ক্ষেত্রে কি বড় ভাই? এল নট বড়, তো এল নট ইকুয়াল 2 × এল, এটা হচ্ছে এল এর জন্য কথাটা বলতে পারবো। আবার আমি হচ্ছে ইসের ক্ষেত্রে তোমার হচ্ছে সময়ের ক্ষেত্রে আমাদের কে বড় ভাই? সময়ের ক্ষেত্রে টি বড়, মানে গতিশীলটা, তাহলে টি ইকুয়াল হচ্ছে কি, মানে নভোচারী সাপেক্ষে যে টিটা গতিশীলটি, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর সাপেক্ষে টি নট ছোটটা, সেটার দ্বিগুণ, এরকম এই কথাগুলো বলতে পারবো। তো এই কথাগুলো আমাদের অবভিয়াসলি মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই কাজে লাগবে। এরপর চলে যাই আমরা, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে আচ্ছা ভর শক্তি সম্পর্ক। এই টপিকের আন্ডারে জাস্ট একটা ছোট টপিক, আইনস্টাইনের সূত্র অনুযায়ী, মোস্ট পপুলার সূত্র আইনস্টাইনের, ই ইকুয়াল এমসি স্কয়ার। এখানে হচ্ছে ভরা শক্তির মধ্যে একটা সম্পর্ক, আইনস্টাইনের কথা অনুযায়ী যে ভরা শক্তি একই সত্তার দ্বৈত প্রকাশ, ঠিক আছে? তারা কোনো ভিন্ন কিছু না, একই জিনিস, জাস্ট একটা সত্তার দুইটা ডিফারেন্ট প্রকাশ মাত্র, আর কিছু না। ওকে, তো এখানে তো এই শক্তি, এটা হচ্ছে ই শক্তি এম ভর, আর সি হচ্ছে আলোর বেগ, আমরা জানি যে অনুযায়ী। তো এখানে আমাদের 1 কেজি ভরকে শক্তিতে কনভার্ট করলে কি আসতে পারে, এরকম একটা মান। তারপর হচ্ছে মৌলিক বল, তো মৌলিক বল আমরা জানি কি 4টা বল হয়, মহাকর্ষ বল, দুর্বল, তড়িৎচুম্বক, সবল। তার মধ্যে সবচেয়ে সবল সবচেয়ে বেশি পাওয়ারফুল, তার থেকে কম পাওয়ারফুল হচ্ছে তড়িৎচুম্বক, তার থেকে কম পাওয়ারফুল দুর্বলটা, এবং সবচেয়ে কম শক্তিশালী সেটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? এটা এবং কে কার কত গুণ সেগুলো আমরা একটু দেখে নিবো থিওরিটিক্যালি, এবং কোন বলটা কি বুঝায়, কারণ এগুলো আমাদের খ নাম্বারে চলে আসে, কোন বলটা কি বুঝে সেগুলো খ নাম্বারে আসে, এবং কে কার থেকে পাওয়ারফুল বাকি সেগুলো আমাদের এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? এখান থেকে
এরপরে আসে আমাদের কালো বস্তুর বিকিরণ। তো এটা আমাদের লাগবে না, কালো বস্তুর উপর কি ধরনের বিকিরণ হয়, সেখানে যে আলো পড়লো, এই আলোর হচ্ছে আলোর শক্তি, আলোর শক্তি এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, এটা ধ্রুবক মানে 6.626 মানে 34, এই যে মানটা আছে লেখা। তারপর হচ্ছে আমাদের এফটা আমাদের কম্পাঙ্ক, তো এটাকে আমরা আবার কি এফ ইকুয়াল কি সি বাই ল্যামডা, এফ ইকুয়াল আবার সি বাই ল্যামডা লিখতে পারি। তো সেটা যদি আমরা লিখে দিই তাহলে এই সি বাই ল্যামডা চলে আসে। তো এইভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করে ইকুয়াল যে কোনো একটা আলোর জন্য তার যদি শক্তি বের করতে চাই, এটা আমাদের কি একটা আলোর শক্তি যদি বের করতে চাই তাহলে কি কি লাগবে ভাই, জাস্ট ল্যামডা, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওই আলোর কম্পাঙ্ক, যে কোনো একটা জিনিস লাগবে, হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাগবে নয়তো আলোর কম্পাঙ্ক লাগবে। তাহলে তুমি ওই আলোটার শক্তি কত সেটা বের করতে পারবা এই সূত্রের মাধ্যমে বা এই সূত্র যে কোনো একটা, ঠিক আছে, ইকুয়াল এইচ এফ এটা অথবা এই সি বাই ল্যামডা। যদি ল্যামডা জানো তাহলে এটা অ্যাপ্লাই করবা, আর যদি তুমি এইচ এফ জানো তাহলে এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস পরিচিতি দেওয়া আছে। এরপরে আমাদের আসি এক্সরে সংক্রান্ত। তো এখানে এক্সরে যখন নির্গত হয় তখন সেখানে একটা গতিশক্তি থাকে, ঠিক আছে, ইলেকট্রনের গতিশক্তি। সেই ইলেকট্রনের গতিশক্তি কে ম্যাক্স সমান কি ই ইন্টু ভি, ঠিক আছে। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি হচ্ছে ভাই সেখানে বিভব, ওই এক্সরেটার ক্ষেত্রে তার বিভবটা কত, সো বিভব বসাবা, ই বসাবা, সেখানে তুমি গতিশক্তি পাবা। অথবা তুমি যদি গতিশক্তি জানো তাহলে বিভব বের করতে পারো। আবার গতিশক্তি ই ইকুয়াল হাফ অফ এম ভি স্কয়ার, হাফ অফ এম ভি স্কয়ার। তো এখান থেকে তুমি যদি চাও ওই ইলেকট্রনটা নিঃসরণের বেগ কত সেটাও বের করতে পারো। তো এখান থেকে তুমি যদি সাইড চেঞ্জ করো, মানে একটু এটা করো, তাহলে ভি ম্যাক্স মানে ওই এক্স এর জন্য তার বেগটা কত হবে সেটা জানতে পারবা। এখানে তোমার কি কি জানা লাগবে ভাই, তার বিভবটা কত, ই এটা তো ধ্রুবক, আর এম ইলেকট্রনের ভর এটাও ভাই ধ্রুবকই, সবই ধ্রুবক এগুলো সব। ওকে, তো এখান থেকে আমরা এগুলা করতে পারবো। তারপর আসি ভাই লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের কি ভাই ফটোতড়িৎ ক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, যে ফটোতড়িৎ ক্রিয়াতে আমাদের কি করতে হয়। এখান থেকে ভাই গ ঘ মানে পুরো সৃজনশীল চলে আসবে, গ ঘ পুরো সৃজনশীল চলে আসবে। এটার মেইন কনসেপ্টটা কি ভাই, এটা মেইন কনসেপ্ট হচ্ছে কোন একটা ধাতুর উপর মনে করো আলো পড়বে, আপতিত আলোক রশ্মি বা ফোটন কণা পড়বে, তার ফলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরিত হবে। এই ঘটনাটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। এখানে আলোর কণাধর্ম প্রদর্শিত হয়। তোমরা এটা কিন্তু জানতে চাইতে পারে যে ফটোতড়িৎ ক্রিয়াতে আলোর কোন ধর্ম প্রকাশিত হয়, আলোর কণাধর্ম যেখানে লিখে দিচ্ছে, এক্ষেত্রে আলোর কণাধর্ম প্রদর্শন করে ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে। ওকে, এখন কথা হচ্ছে তুমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ মনে করো, এখান থেকে তুমি যদি আলো মানে ইলেকট্রন নিঃসরণ করতে যাও, তোমার অ্যাটলিস্ট ধরলাম অ্যাটলিস্ট 100 জুল শক্তি দিতে হবে, আর নয়তো এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে না। ধরো এখান থেকে আমি যদি কলম করতে চাই, আমার অ্যাটলিস্ট একটা মিনিমাম শক্তি দিলে এটা উপরে উঠবে, হালকা শক্তি দিলে তো এটা উপরে উঠবে না, তাই না, এরকম। তো এটা তো এই যে মিনিমাম যে শক্তিটা এটাকে বলা হয় কার্যাপেক্ষক, যেটাকে ফাই দ্বারাও প্রকাশ করা হয় ভাই, ফাই দ্বারাও প্রকাশ করা হয়, আবার ডব্লিউ নট দ্বারাও প্রকাশ করা হয়। এটা ভাই ই কেন লিখলেন, এটা একটা এনার্জি অ্যাকচুয়ালি, এই জন্য ই লিখছি যে এই এনার্জি একটা নির্দিষ্ট মান, এই যে ডব্লিউ 100, এটা হচ্ছে ডব্লিউ নট অথবা ফাই যেটাই বলি কার্যাপেক্ষক, সেই মানটা মিনিমাম যে শক্তি, যে শক্তির জন্য ইলেকট্রনটা নিঃসরিত হবে। ওকে, এখন কথা হচ্ছে তুমি তার থেকে যদি বেশি শক্তি দাও, ধরো তুমি মনে করো 150 জুল দিলা, তাহলে কি হবে ভাই, এখান থেকে 100 জুল মাইনাস করে দাও, তাহলে বাকি থাকে কি 50 জুল না। এই 50 জুল গতিশক্তিতে পরিণত হবে, 50 জুলটা কে ম্যাক্স, মানে ওই ইলেকট্রনটাকে বেগ প্রাপ্ত করবে, তার মধ্যে একটা গতিশক্তি নিয়ে আসবে, সে একটা বেগে ছিটকে চলে যাবে এটা। ওকে, এখন কথা হচ্ছে ওই যে মিনিমাম যে 100 জুল শক্তি দিছিলা, সেই কার্যাপেক্ষকের জন্য ওই তরঙ্গের যে কম্পাঙ্ক সেটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক, আর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য এটা। আবার নর্মাল ক্ষেত্রে এই যে 150 জুল মানে বেশি মানের জন্য তার যে কম্পাঙ্ক সেটা নর্মাল কম্পাঙ্ক ওই তরঙ্গটার, আর নর্মাল তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে এটা। আর এখানে ইলেকট্রনটা নিঃসরিত হলে সে যে একটা বেগ প্রাপ্ত হবে, তার একটা শক্তি আছে, সেটা হচ্ছে গতিশক্তি ইকে ম্যাক্স। ওকে, এটা তো এটার মাধ্যমে আমরা বের করতে পারবো। তো এখানে দেখো কোন একটা আলো ফেললাম, সেই আলোটা আমাদের কি হলো, এই যে 150 জুল শক্তির একটা আলো ফেললাম, এখানে কি হলো সমান ফাই। ফাই হচ্ছে কি মিনিমাম যে শক্তি, যে শক্তির কারণে সে মনে করো ইলেকট্রনটা নিঃসরিত হবে, সেই শক্তিটা আমি বললাম 100 জুল, 100 জুল, 100 জুল প্লাস তারপর বাকি শক্তিটুকু কিসে গতিশক্তিতে কনভার্ট হবে, সেটা হচ্ছে 50 জুল। এই হচ্ছে কথা, যেখানে ই বলতে মানে টোটাল শক্তি হচ্ছে 150 জুল, কিউ মানে ফাই কার্যাপেক্ষক যেটা আমরা বলি মিনিমাম যে এনার্জি ইলেকট্রনটাকে নিঃসরণ করার জন্য, সেটা হচ্ছে আমার 100, আর কে ম্যাক্স এটা হচ্ছে 50 জুল, যেটা ইলেকট্রনটাকে একটা গতিশক্তি দিবে, একটা বেগ প্রাপ্ত করবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আসি যে এখানে আরেকটা কথা মনে রাখবা, এই যে এটাকে আমরা ইভি বা ইভিও লিখতে পারি, কে ম্যাক্স ওই যে গতিশক্তি একটু আগে আমরা পড়ছিলাম সমান ইভি, ঠিক আছে, কে ম্যাক্স সমান ইভি। তো এই কথাটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি ইভি, তো এই জিনিসটা এখানে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। Okay, এটা এবার ওই যে আমরা ইকুয়াল এইচ এফ জানি, সো এখানে ইকুয়াল এইচ এফ, আর তুমি যখন ফাই লিখবা তো ফাই বা ডব্লিউ নট লেখে, ভাই ফাইও লেখে ডব্লিউ নট লেখে, যেটা লেখো ডাজেন্ট ম্যাটার, ডব্লিউ নট সমান কি তোমার হচ্ছে এইচ এফ নট অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। এই যে নট কথাটা লেখা এটা হচ্ছে ফাই এর জন্য, যখন তুমি কার্যাপেক্ষক লিখবা তখন তার মিনিমাম যে তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক সেটারই বলা হয় প্রারম্ভিক বা সূচন কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যগুলো। তাই এখানে দেখো কার্যাপেক্ষক কি সেটা আমি লিখে দিছি, ফোটনের সর্বনিম্ন যে শক্তির জন্য ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরিত হবে। এবং আবার বলে দিচ্ছি ভাই ফাই লেখো ডব্লিউ নট লেখো, বইতে ডব্লিউ নট পাবা হয়তোবা, তো এটা দেখলেও কোনো প্যারা নাই। Okay, এবার হচ্ছে ফাই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা নট, ফাই ইকুয়াল এইচ এফ নট। ওই যে এফ নট কি ভাই, ওই সেম সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য এগুলা, এটা।
দা ব্রগলি তরঙ্গ, কম ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট, এটা ফোটনের ভরবেগ ও শক্তির মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে, ইকুয়াল পিসি, এটা জাস্ট মনে রাখবা ভাই। ই হচ্ছে শক্তি, পি হচ্ছে ভাই ভরবেগ, আর সি হচ্ছে আলোর বেগ। সেটার মাধ্যমে তুমি একটা শক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক পাইলে, এমসিকিউর জন্য লাগতে পারে, ঠিক আছে, এমসিকিউ বলবো, সিকিউতে খুব একটা আসে না এগুলো। তো এইখানে এই সম্পর্কটাও, এই যে এই সম্পর্কটা মনে রাখতে পারে, এই সম্পর্কগুলো প্রায় আমাদের এমসিকিউতে প্রয়োজন হয়, ঠিক আছে। এরপরে আমাদের আসি, আর এখানে মনে রাখবা যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ভরবেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটাই আর কি। তারপর হচ্ছে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়াটা কি ভাই? কম্পটন ক্রিয়াটা হচ্ছে ভাই, এই মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা আপতিত ফোটন, একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো তুমি ফেললা, দেখো তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট ছোট। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা ফেলার পর সেইখানে মনে করে একটা আঘাত করলো, আঘাত করলে ইলেকট্রনটা মনে করো ছিটকে বা ফোটনটা ছিটকে এদিকে চলে গেল, এই যে মানে ফোটনটা মানে ইলেকট্রনটা ছিটকে এদিকে চলে গেল, এই যে এটা চলে গেল, এটাকে আমি নীল দিই, এটা চলে গেল এইদিকে ইলেকট্রনটা। আর এই যে যে ফোটন কণাটা এসে ধাক্কা দিছে লালটা, ও মনে করো এইভাবে চলে গেল। এবার দেখো একটা জিনিস পরিবর্তন হয়েছে, সেটা কি ভাই? ওর তরঙ্গ দৈর্ঘ্য ছিল আগে অনেক ছোট, দেখো তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। দ্যাট মিনস কি, এই কম্পটন ক্রিয়াতে যখন ও ধাক্কাটা দিবে, তারপর ওর তরঙ্গ দৈর্ঘ্যটা মানে বিক্ষিপ্ত ফোটন, এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন, এটা হচ্ছে আপতিত ফোটন। আপতিত ফোটন এটাকে আমাদের ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, আর বিক্ষিপ্ত হওয়ার পর সেটাকে আমাদের ল্যামডা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তো ল্যামডা প্রাইম এখানে মনে রাখবা, ল্যামডা ইজ লেস দ্যান ল্যামডা প্রাইম, মানে সে ধাক্কা দেওয়ার পর তার তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ ওই যে তার কিছুটা এনার্জি ওই যে ইলেকট্রনটাকে গতিশক্তি দিতে ব্যবহার হয়েছে। কথা হচ্ছে ভাই, ওকে এনার্জি দিল, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কেন কমলো? কারণ এনার্জি ইকুয়াল, আমরা জানি এইচ সি ডিভাইড ল্যামডা, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। সো সবকিছু কনস্ট্যান্ট থাকলে আমাদের ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য আর গতি মানে শক্তি পরস্পর ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য কমলে শক্তি বাড়ে, এরকম একটা সম্পর্ক আর কি, ঠিক আছে, এটা বুঝতে পারছি। তো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ডেল ল্যামডা সমান কি, ওই যে ল্যামডা প্রাইম বিক্ষিপ্ত যে ফোটনের যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা, সেটা মাইনাস ল্যামডা সমান এইচ সি বাই এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এটা আমরা লিখবো, যেখানে ফাইটা হচ্ছে কি আমাদের বিক্ষিপ্ত ফোটন কত কোণে বিক্ষিপ্ত হইলো সেটা। তো প্রত্যেকটা জিনিসের পরিচিতি মোটামুটি দেওয়া আছে, যে ফাইটা আমাদের কি, আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছ এখানে, এটা। এবার আসে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, বা এগুলা কিছুই না, এগুলা জাস্ট একটু দেখলেই হয়, আর কিছুই লাগে না। যেখানে ভরবেগ আর শক্তির মধ্যে একটা যে সম্পর্ক, একটা নির্দিষ্ট স্থানে তোমার একটা ফোটনের অবস্থান আর ভরবেগ যদি একই সাথে নির্ণয় করতে চাও, সেটা তুমি নির্ভুলভাবে নির্ণয় করতে পারবা না। অবস্থান নির্ণয় করতে গেলে ভরবেগ ভুল হবে, ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে গেলে অবস্থান ভুল হবে। এই জিনিসটা কি বলা হয়? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি আর কিছু আছে কিনা, আর যদি দেখি নিশ্চল ও গতিশীল ভর শক্তি, তো এখানে নিশ্চলের ক্ষেত্রে আমাদের নিশ্চলের ক্ষেত্রে ই নট ইকুয়াল এম নট সি স্কয়ার, আর গতিশীলের ক্ষেত্রে সেটা এম সি স্কয়ার। দ্যাটস ইট, আর কিছুই না, জাস্ট হচ্ছে এটা গতিশীল ভর, এটাই, আর কিছুই না, জাস্ট নর্মাল জিনিস এটা। তো এখানে আমাদের কি গতিশক্তি, তুমি কতটুকু গতিশক্তি পাইলা? মনে করো একটা বস্তু আছে, এটার মধ্যে মনে করো এটা যখন স্থির ছিল, তার মধ্যে তার টোটাল শক্তি ছিল মনে করো 500 জুল, 500 জুল। এবার এটা যখন গতিশীল হয়েছে, এইটার মধ্যে তোমার যে গতিশীল যে হওয়ার ফলে তার মধ্যে যে শক্তিটা আসলো, সেটা মনে করো আইসা পড়ছে 800 জুল, 800 জুল। তাহলে তুমি কি করবা, যে এই 800 থেকে মাইনাস 500 নিশ্চল অবস্থায় তার শক্তিটা বিয়োগ করবো, ই মাইনাস ই নট সমান যে 300 জুল পাবো, 300 জুল। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি তার গতিশক্তি। কারণ কি গতিশক্তি কেন? কারণ সে তার গতির কারণে এক্সট্রা শক্তিটা অর্জন করছে। নিশ্চল থেকে জাস্ট গতিশীল হওয়ার পর তার মধ্যে কি অ্যাড হইলো ভাই? গতিশক্তি অ্যাড হইলো। সো এই যে এক্সট্রা 300 জুল, মানে তোমার গতিশীল থেকে স্থির শক্তি বাদ দেওয়ার পরে, সেইটা হচ্ছে আমাদের আর গতিশক্তি, এটাই, আর কিছুই না। ওকে, দ্যাটস ইট, এটাই। তারপরে যে ইলেকট্রিক ভোল্ট জিনিসটা কি, সেটা ওই যে আমরা বলছিলাম, একটা ইলেকট্রন আছে, সেটা 1 ভোল্ট বিভব পার্থক্যের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে, সেটা হচ্ছে 1 ইলেকট্রিক ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল, এটা। তারপর আলোকবর্ষ, এটা ভাই একটু 1 লাইট ইয়ার, এটা একটা দূরত্ব একক, সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট, যে আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 1 লাইট ইয়ার, আমরা জানি। এবং এটা হচ্ছে একটা ভাই দূরত্বের একক, এটা সময় না। কথা শুনতে মনে হয় সময়, বাট এটা সময় না। আলোকবর্ষ একটা দূরত্বের একক। 1 লাইট ইয়ার সমান কি, ওই যে আমরা বেগ গুণ সময়, তাহলে বেগ হচ্ছে লাইটের বেগ 3 × 10⁸, আর 1 বছরে কত সেকেন্ড, সেকেন্ড হিসাব করতে হবে 365 × একদিনে 24 ঘন্টা, ঠিক আছে। আবার 24 ঘন্টা কি 60 মিনিট 60 সেকেন্ড, এগুলো যদি গুণ করে দাও, তাহলে তুমি টোটাল যে এত কিলোমিটার পাবা। এটা হচ্ছে আমার 1 লাইট ইয়ারের সমপরিমাণ ডিস্টেন্স। ওই যে আমাদের মহাকাশ ট্রাভেলের ক্ষেত্রে বলে না, এটা এত আলোকবর্ষ দূরে, মানে কি, মনে করো কোনো একটা জায়গা 5 আলোকবর্ষ দূরে, মানে এটা লাইটেরই যেতে 5 বছর লাগবে। তার মানে মানুষের নর্মাল যান দিয়ে যেটা আরো অনেক বেশি সময় লাগবে, এটা। তো এটা হচ্ছে আমাদের লাইট ইয়ার। এটা আসলে অনেক বড় ডিস্টেন্স পরিমাপের জন্য লাইট ইয়ার এককটা ব্যবহার করা, অনেক বড় ডিস্টেন্স জেনারেলি মহাকাশ ট্রাভেলের ক্ষেত্রে, ঠিক আছে। পৃথিবীর ক্ষেত্রে এরকম লাইট ইয়ার এত বড় একক প্রয়োজন হয় না জেনারেলি, ঠিক আছে। ওকে, সো আশা করি আমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারছি। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, চ্যাপ্টার 9-এ। সো ভাই চলে আসলাম চ্যাপ্টার 9-এ। আজকের আলোচনা এটাই ভাই লাস্ট চ্যাপ্টার, এটা। তারপর আর চ্যাপ্টার আলোচনা করবো না, অনেক টায়ার্ড ফিল হইতেছে। তো এইখানে আমাদের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো এইটাতে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, তো আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কথা বলছিলাম, যে তোমাদের অর্ধায়ু, গড়ায়ু,
তেজস্ক্রিয়তার ক্ষয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাই। আর ভর ত্রুটি আর বন্ধন শক্তি, এটা এই তিনটা টপিকের কথা বলছিলাম যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমরা পড়বো ভালোভাবে। তো প্রথমে একটু পরমাণু মডেল, লাইক লাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, আলফা কণা পরীক্ষা, এগুলো একটু পড়ে নিবা এটা। তারপর এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ, বেগ, এগুলো দেখতে পারো, বাট এগুলো এমসিকিউ এর জন্য আমি বলবো এগুলো আসলে কেমিস্ট্রিতে পড়ে এগুলো পড়ে সময় নষ্ট করবা না আসলে, ঠিক আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট আসে না এমন না, মাঝে মধ্যে এগুলো চলে আসে, তোমার শক্তি স্তর পরিবর্তনে শক্তির কি পরিবর্তন হবে, ঠিক আছে, বা ফোটন নিঃসরিত হলে কতটুকু পরিমাণ এনার্জি বিকিরিত হবে বা শোষিত হবে, এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়। তো তারপরেও যেহেতু কম ইম্পর্টেন্ট, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। তো তেজস্ক্রিয়তা, ওই দেখো তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করি। তো তেজস্ক্রিয়তা আমাদের ক্ষেত্রে কি হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি তেজস্ক্রিয় রশ্মি, এগুলো আমাদের নিঃসরণ হয় এক্ষেত্রে। তো যেমন হিলিয়াম নিউক্লিয়াস বা ধনাত্মক এটা, আর বিটা রশ্মির আমাদের কি হয়, উচ্চ গতির যে ইলেকট্রন, এটা আমাদের হচ্ছে বিটা বিটা রশ্মি হিসেবে বলা হয়। আর গামা রশ্মিটা হচ্ছে আমাদের তাড়িৎচুম্বক বিকিরণ, যেটা আমাদের আধানহীন হয়ে থাকে। এই কথাগুলো একটু মনে রাখবা, তাদের বৈশিষ্ট্যগুলো, ছোট ছোট বৈশিষ্ট্য। হিলিয়াম নিউক্লিয়াসের যে ধনাত্মক আধানটা, সেটা হচ্ছে আমাদের আলফা রশ্মি, বিটা হচ্ছে কি উচ্চ গতির ইলেকট্রন, যেটা আমাদের ঋণাত্মক আধান হয়, আর আমাদের তাড়িৎচুম্বক যে বিকিরণ, যেটা আধানহীন হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের গামা। তাহলে আলফা হচ্ছে ধনাত্মক, বিটা ঋণাত্মক, আর গামা হচ্ছে আধানহীন। ওকে, এবার আসি আমাদের তেজস্ক্রিয় ক্ষয়, ঠিক আছে। তো তেজস্ক্রিয়তার ক্ষয়, এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিক, যেখানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেইন, এই চ্যাপ্টারের মেইন বেজ সূত্র ভাইয়া, ঠিক আছে। তো n ইকুয়াল n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা। তো এখানে আমাদের ক্ষয়ের ক্ষেত্রে আমাদের কি হয়, যে dn বাই dt ইজ প্রপোর্শনাল টু n, এই যে কথাটা dn ডিভাইডেড বাই dt ইজ প্রপোর্শনাল টু n, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় কোন একটা পরমাণুতে, তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে তার যে অক্ষত পরমাণুটা, সেটা হচ্ছে তার ক্ষয়ের সমানুপাতিক। মানে তার মধ্যে যত বেশি অক্ষত পরমাণু থাকবে, তার মধ্যে মনে করো 1000টা অক্ষত পরমাণু আছে, তখন মনে করো তার প্রত্যেকটা সেকেন্ডে 10টা ক্ষয় হইতে আছে, কিন্তু পরবর্তীতে তার ক্ষয় হইতে হইতে তার একটা সময় 800 আছে, ঠিক আছে। তো 800 যখন আছে, তখন কিন্তু ভাই তার আর সেম পরিমাণ ক্ষয় হবে না। যখন 1000 ছিল, তখন হয়তো বা তার 10টা ক্ষয় হইতো, এখন 800 আছে, এখন হয়তো বা তার দেখা যায় 8টা ক্ষয় হবে। পরবর্তীতে মনে করো 500 আছে, তার মধ্যে ক্ষয় হতে হতে, তো তখন দেখা যাচ্ছে তো প্রতি সেকেন্ডে তার 500টা ক্ষয় হইতেছে। এইরকম ভাবে হচ্ছে তার ক্ষয় দ্রব্যটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বেস মেইন সূত্র, ঠিক আছে। ইন্টিগ্রেশন করে আমরা এই সূত্রের প্রতিপাদনটা পাই। তো এইখান থেকে আমাদের অন্যান্য সূত্রগুলো আমাদের প্রয়োজনীয় বের করতে হবে। তো এখানে আমাদের আসলে যদি পরিচিতিটা জানি, এন হচ্ছে ভাই আমাদের অক্ষত পরমাণু সংখ্যা। মনে করো একটা ক্ষয় হওয়ার পর 1000 পরমাণু ছিল, ধরো এক সপ্তাহ পরে সেটার মনে করো 200টা ক্ষয় হয়ে গেছে, বাকি আছে কয়টা ভাই, বাকি আছে 800টা, বাকি আছে। এইটা হচ্ছে ভাই আমাদের এন, যে কয়টা অক্ষত পরমাণু আছে, নট কয়টা ক্ষয় হয়ে গেছে। অনেক আমরা যেটা প্যাচ লাগাই ফেলি, সেটা হচ্ছে এন সমান কি ক্ষয় আর অক্ষত, এই দুটোর মধ্যে প্যাচ লাগাই ফেলি। মনে করো ক্ষয় হয়েছে 200টা, অনেকে এন সমান তখন 200 ধরে ফেলে, এন সমান তখন 200 ধরে ফেললো। তো এই জিনিসটা কিন্তু ভাই ভুল। তোমার এন তো 200 ধরলে হবে না, তোমার এন ক্ষয় হয়েছে কয়টা, ক্ষয় হয়েছে 200টা, অক্ষত আছে কয়টা, 800টা, এটা হচ্ছে আমার এন। আর এন নটটা কি, এটাই ভাই আগে কয়টা ছিল, আগে ছিল ভাই 1000টা, এই যে এন নট সমান আগে ছিল ভাই 1000টা, এই যে 1000টা যে ছিল আগে, এটা হচ্ছে আমার এন নট। তারপর হচ্ছে ল্যামডা, ভাই ল্যামডা হচ্ছে কি প্রত্যেকটা একক সময়ে কতটুকু পরিমাণ ক্ষয় হয়। ধরো ল্যামডা ইকুয়াল আমরা বলবো যে 50 পার ডে, এটা মানে কি প্রত্যেক দিনে 50টা করে পরমাণু ক্ষয় হয়ে যেতেছে, এই জিনিসটা বুঝাইতেছে। পার ডে এর জায়গায় পার সেকেন্ড থাকতে পারতো, পার ইয়ার থাকতে পারতো, মানে প্রতি একক সময়, প্রতি এক বছরে, প্রতি একদিনে বা এক সেকেন্ডে কতগুলো ক্ষয় হইতেছে, সেটা হচ্ছে আমাদের ল্যামডা বা ক্ষয় ধ্রুবক। এবার আসি টি, ওই যে কত টাইম লাগলো, মনে করো এটা টাইম লাগছে হচ্ছে টোটাল ইভিতে 5 দিন, তাহলে আমাদের ক্ষয় হইতে 5 দিন যদি সময় লাগে, তাহলে টিটাই হচ্ছে আমাদের সময়, টি ইকুয়াল মনে করো 5 ডে, ঠিক আছে, 5 দিন সময় লাগলো। তাই এটার একক হইতে পারে কি, এটা ডিপেন্ড করবে ল্যামডার উপর। ল্যামডার একক যদি পার ডে হয়, এটা হবে ডে। মনে করো ল্যামডার একক ল্যামডা, এটার একক যদি হয় পার ডে, এটা হবে ডে। এটার একক যদি হয় মনে করো পার ইয়ার, ওর একক হবে ইয়ার, ওর একক হবে ইয়ার। আবার ওর একক যদি হয় মনে করো পার সেকেন্ড, ওর একক হবে সেকেন্ড, ঠিক আছে। টি হচ্ছে ভাই সময়, টি হচ্ছে ভাই সময়, আর ল্যামডা হচ্ছে ভাই আমার ক্ষয় ধ্রুব। ওকে, এবার আসি আমাদের ভাই অর্ধায়ু, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অর্ধায়ুটা। তো অর্ধায়ুটা কি আমাদের ভাই, অর্ধায়ুটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টি হাফ সমান লন 2/ল্যামডা, এটা। তো এটা আমাদের কি ভাই প্রতিপাদন অ্যাকচুয়ালি করে আসছে। অর্ধায়ুটা যেটা, সেটা যদি আগে কনসেপ্টটা বুঝে, কনসেপ্টটা কি ভাই, 1000টা পরমাণু আছে, এটা থেকে মনে করো 1000 পরমাণু থাকুক, 1000 গ্রাম থাকুক, মনে রাখবা তোমার সংখ্যায় জিনিসটা দেখ অথবা গ্রামে দেখ, ডাজেন্ট ম্যাটার, সূত্র একই। জাস্ট তুমি চাইলে এই সূত্রটা কি করতে পারো, এই যে এন নটের যে সূত্রটা আছে না, এইটাকে তুমি চাইলে এম এ কনভার্ট করতে পারো, মানে এম ইকুয়াল এম নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই জাস্ট এইভাবে লিখতে পারো, বাট সূত্র একই থাকবে। বাট তুমি যদি এন দিয়েও লিখো, তাহলে কোনো সমস্যা নাই, এটা গ্রামে থাকুক, এটা সংখ্যায় দেখ, ডাজেন্ট ম্যাটার। কিন্তু সাধারণত আমরা গ্রামে দিলে জিনিসটাকে এইভাবে লিখি, আর সংখ্যায় দিলে এন এর মাধ্যমে লিখি, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এরপরে যদি আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমাদের অর্ধায়ুটা, ভাই অর্ধায়ুটা কি ভাই, অর্ধায়ুটা হচ্ছে আমাদের যে 1000টা পরমাণু আমার কাছে মানে ছিল একটা, তারপর এটা ক্ষয় হয়ে অর্ধেক হয়ে গেছে, 500টা হয়ে গেছে। এইটা হইতে তার কতদিন সময় লাগলো, ধরো তার 10 দিন সময় লাগছে, এই 10 দিনটাই হচ্ছে আমার ভাই অর্ধেক।
ঠিক আছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, অর্ধেকের ক্ষেত্রে এই 500টা হইলো না, এই 500টা আবার যদি অর্ধেক হইতে যায়, আবার অর্ধেক হইলে কয়টা হবে ভাই? 250টা। এই 250 আবার অর্ধেক হইতে তার একই টাইম লাগবে, মানে আবার 10 দিনই লাগবে। এখান থেকে এমসিকিউ আসে, এই টেকনিকটা খাটাই তোমার এমসিকিউ আসে। এবার তোমার মনে করো 250 থেকে আবার অর্ধেক হইলো 125 হইলো, এই 125টা হইতে মানে আবার যে অর্ধেক হইলো তার এক্স্যাক্টলি সেম টাইমই লাগবে, আবার 10 দিনই লাগবে। মানে দেখো ক্ষয় কিন্তু আস্তে আস্তে কম হইতাছে, ঠিক আছে, মানে টাইম সেম লাগতেছে, বাট প্রথমে ক্ষয় হয়েছে দেখো 500টা 10 দিনে, পরে হইলো কয়টা 250টা, তারপরে আবার 10 দিনে 125টা। কারণ কি, ওই যে পড়ে আসছিলাম ভাই, এই যেটা, ঠিক আছে, ডি এন্ড ডিটি ইজ প্রপোর্শনাল টু এন, মানে অক্ষত পরমাণু সংখ্যা যখন কমতেছে আস্তে আস্তে, তখন তার ক্ষয় ধ্রুবক আস্তে আস্তে কমছে, এই জন্য এই ঘটনাটা ঘটে। তো এখানে দেখো তার মানে কয়টা অর্ধেক লাগলো ভাই? 1000টা থেকে তার 125টা হইতে, 1000 থেকে 125 হইতে 10 দিন, 10 দিন, 10 দিন, মানে 3টা অর্ধেক তার কমপ্লিট করতে হইলো। তার মানে টোটাল তার কতদিন লাগলো ভাই? 30 দিন। এই জিনিসটাই তোমার লাগবে, মানে চাইবে যে তার অর্ধেক হচ্ছে 10 দিন, 1000টা থেকে তার 125টা হইলে তার কতদিন সময় লাগবে, তখন তোমার এইভাবে ক্যালকুলেট করতে হবে। আশা করি এরপরেও যদি আরো প্রয়োজন হয় সেটাও তুমি পারবা। যেমন এটা অর্ধেক হইলে সেটা কত? 62.5। এইটা হয়তো তার আরো 10 দিন সময় লাগবে, আরো 10 দিন সময় লাগবে, এরকম করে। ওকে, এরপরে যদি আমরা চলে আসি যে আচ্ছা, এখানে একটু বলে নেই। তো অর্ধেকের যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের কি, টি হাফ সমান তোমার 0.693। অনেক জায়গায় লন টু ইউজ করে, তো লন টু এর যে ভ্যালু সেটা হচ্ছে ভাই 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক, আর টি হাফ এটা অবভিয়াসলি একটা টাইম। এবার আসি আমাদের গড় আয়ু। গড় আয়ুটা কি ভাই? এভারেজে একটা পরমাণু কতদিন বাঁচে, কারণ সবাই তো সেম পরিমাণ বাঁচে না, শুরুর দিকে তার অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়, বাট যত দিন যায় পরমাণু যত বেশি ক্ষয় হয় তত দেখা যায় তাদের ক্ষয় ধ্রুবকটা আস্তে আস্তে, মানে ওইটা আস্তে আস্তে স্লোলি ক্ষয় হয়। যেহেতু স্লোলি ক্ষয় হয় তখন তার গড় আয়ুটা আস্তে আস্তে পরবর্তীতে বাড়ে, মানে প্রথম দিকে যত তাড়াতাড়ি মারা যাচ্ছিল পরমাণুগুলো, শেষের দিকে তার থেকে বেশি বাঁচতেছে, এরকম অবস্থা। তখন তাদের ওভারঅল গড় আয়ু আমরা কিভাবে বের করতে পারি? তাও ইকুয়াল 1/λ, এটা দিয়ে। ঠিক আছে, ওকে। তো এদের মধ্যে আবার একটা সম্পর্ক স্থাপন করতে পারি ভাই, এই সূত্রটা আর এই সূত্রটা, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি যে 1/λ। তো তাহলে টাউ সমান তুমি কি পাবা ভাই? 1/λ এর জায়গায় যদি বসা দাও তাহলে 0.693 ইন্টু 1/λ এর জায়গায়, আচ্ছা টাউ না, এটা হচ্ছে টি হাফ, টি হাফ সমান এটা হচ্ছে আমাদের কি বসাই দিতে পারবো? টাউ। এটা এই একটা সূত্র আমাদের হয়ে গেল। ওই যে 1/λ ভাই, এই যে 1/λ এর পরিবর্তে, 1/λ এর পরিবর্তে আমি টাও বসাই দিলাম। ঠিক আছে, এটা তখন আমাদের এই সম্পর্কটা, এই সম্পর্ক থেকে আমাদের, তার মানে এখানে আমি জানতে পারলাম যে তুমি ল্যামডা জানো, টি হাফ জানো বা টাউ জানো, তিনটার মধ্যে যে কোনো একটা জানলে বাকি গুলো জানতে পারবা। কি বললাম? যে ভাই টাউ, টি হাফ আর ল্যামডা, এই তিনটা যে কোনো একটা জানলে তুমি বাকি তিনটা জানতে পারবা, বা একটা হেল্প নিয়ে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আসি ভাই আমাদের বন্ধন শক্তি, ভর ত্রুটি আর বন্ধন শক্তি, নেক্সট টপিক। তো ভর ত্রুটি আর বন্ধন শক্তি কি ভাই? ভর ত্রুটিটা হচ্ছে কি? ভর ত্রুটিটা হচ্ছে একটা পরমাণুর যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, সেগুলো ফার্স্টের দিকে তুমি যদি একসাথে মাপো, একত্র থাকা অবস্থায়, ঠিক আছে, প্রোটন আর নিউট্রন গুলো একত্র থাকা অবস্থায় একসাথে মাইপা দেখলে এটা হচ্ছে মনে করো সাপোজ 5 গ্রাম। পরে দেখলা এই জিনিসটাকে তুমি যখন আলাদা সেপারেটলি মাপবা, সেপারেটলি একটু আলাদা আলাদা করে, সেপারেটলি একটা একটা করে মাপবা, সিঙ্গেল সিঙ্গেল করে মাপলে তার ভর 5 গ্রামই হওয়া উচিত, বাট সেটা না হয়ে হবে কি, মনে করো 6 গ্রাম হইলো। এই যে 6 গ্রাম হলো, ডিফারেন্স হলো কতটুকু ভাই? 1 গ্রাম। এই যে 1 গ্রাম যে ভর ডিফারেন্স, মানে ভুল মাপলা বা ডিফারেন্স মাপলা, এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি দিলাম। এটা হচ্ছে কনসেপ্ট। তো এখানে আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে তোমার ওই যে আলাদাভাবে তুমি যদি মাপো, ঠিক আছে, তাহলে সেটার যে আমাদের এটা এখানে জেড হচ্ছে ভাই পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে নিউট্রন সংখ্যা, এম, এম অফ এখানে আমাদের যদি এখানে দিছে এম অফ, এটা হচ্ছে ভাই এম অফ প্রোটন, এম অফ প্রোটন, আর এটা হচ্ছে ভাই এম অফ নিউট্রন, এম অফ নিউট্রন হবে ভাই, একটা এম অফ প্রোটন, মানে এন এর সাথে নিউট্রনের ভর গুণ হবে, এটা এম অফ প্রোটন, এই যে একটা এম অফ প্রোটন আর একটা হচ্ছে এম অফ নিউট্রন। এখানে এই জিনিসটা আসে নাই সামহাউ, কেন জানি না। তো এখানে এম অফ প্রোটন আর এম অফ নিউট্রন এটা। আর হচ্ছে এখান থেকে আমি যদি নিউক্লিয়াসের ভরটা বিয়োগ দিয়ে দিই, ওই যে 6 থেকে 5 বিয়োগ করলাম, 6 গ্রাম থেকে যেমন 5 গ্রাম বিয়োগ করলাম না, তো এটা তো আলাদা আলাদা মাপলে সেটার ভর বেশি হয়, সেটা থেকে তুমি ছোটটা বিয়োগ দিয়ে দাও নিউক্লিয়াসের ভরটা, তাহলেই তোমার ভর ত্রুটি চলে আসে। এবার দেখো এই ভর ত্রুটিটা কেন, মানে কি হয়, ভরটা কেন ভুল আসে? এটার রিজন আছে, এটা কি পাল্লা ত্রুটি? না, পাল্লা ত্রুটি না ভাই, এটা হচ্ছে আইনস্টাইন ওই যে ইকুয়াল এমসি স্কয়ার, ওই সূত্র অনুযায়ী, ইকুয়াল এমসি স্কয়ার, সেই সূত্র অনুযায়ী আসলে এটা যখন এইটার মধ্যে ছিল তখন সবল নিউক্লিয় বলের কারণে এটা একটা বন্ধন শক্তিতে পরিণত হয়ে তাকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ করে আটকে রাখছিল। এটা একটা এনার্জি হিসেবে ছিল, এই যে 1 গ্রামের সমপরিমাণ ভর ত্রুটি, 1 গ্রামের সমপরিমাণ একটা এনার্জি বন্ধন শক্তি হিসেবে, বাইন্ডিং এনার্জি হয়ে তাকে আটকে রাখছিল। ঠিক আছে, এখন কথা হচ্ছে সেইটাই তুমি যখন আলাদাভাবে পাবা তখন তার বন্ধন শক্তি থাকছে না, আলাদা হয়ে গেছে তারা, তখন সেক্ষেত্রে তোমার সেই ভরটা তুমি পাবা, মানে ভরের ডিফারেন্স পাবা একটা, এটা তাহলে সেই শক্তিটা আবার ভরে কনভার্ট হয়ে যাবে আর কি। ভর শক্তিতে কনভার্ট হতে পারে, শক্তিও ভরে কনভার্ট হতে পারে অ্যাকচুয়ালি। তো এটাই তো ইকুয়াল দেখো তখন ডেল এম সি স্কয়ার।
এই জন্য ওই যে ইকুয়াল এমসি স্কোয়ার না, তো ইকুয়াল যে এমসি স্কোয়ার সেখান থেকে ডেল এম এর জায়গায় ডেল এম চলে আসলো, ওই যে ডেল এম এর সমপরিমাণ ভরকে তুমি শক্তিতে কনভার্ট করবা, সেটাই আর কি। ওকে, এবার আছে আমাদের নিউক্লিয়ার বিভাজন। তো এগুলো নিয়ে ভাই আলোচনা করলাম না, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। ফিশন মানে হচ্ছে বড়টা ভেঙে ছোট ছোট পরিণত হবে, আর ফিউশন মানে কি ছোট ছোট জিনিস একত্র হয়ে বড় কিছু তৈরি করবে, ঠিক আছে। তো এটা তো আবার হচ্ছে আমাদের 1 কেজি ইউরেনিয়াম থেকে মোট শক্তি নির্ণয়, তো এগুলা কিছু ইম্পর্টেন্ট কিছু না ভাই। নিউক্লিয়ার সংযোজন এগুলো আসলে তেমন কিছুই না ইম্পর্টেন্ট। তো এখানে একটু এক নজরের সূত্রগুলো, তো এগুলো একটু সূত্রটা তুলে নিতে পারো, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ভাই এইটা। দেন এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এইটা আমাদের ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এই ভর ত্রুটির এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে গড় আয়ুর এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট। এই কয়টা সূত্র একটু বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে ভাই আরো আছে, এগুলাও ভাই প্রত্যেকটাই এইটাও তোমার, তুমি যদি কোনো একটা শক্তি স্তরের শক্তি জানতে চাও, সেক্ষেত্রে তুমি সেটা জানতে পারবে। এবং এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তরের শক্তি, এটা একটু মনে রাখবা, মুখস্থ রাখবা, ঠিক আছে। তো এটা তারপর হচ্ছে এই যে এটা মনে করো তুমি হচ্ছে কি আর এটা কি, এটা হচ্ছে তুমি এন তম শক্তি স্তর, মনে করো ই এন সমান E1/n², মানে তুমি এন তম শক্তি স্তরে যদি শক্তি জানতে চাও, 1 নম্বর শক্তি স্তরের শক্তিকে n² দ্বারা ভাগ দিবা, ওই যে n এর মান কয় নম্বর শক্তি স্তর সেটা জানতে চাও। আবার আর এর ক্ষেত্রে সেটা কি, Rn সমান কি আর n² ইন্টু R1, 1 নম্বর শক্তি স্তরের যে ব্যাসার্ধ সেটার সাথে তুমি n² গুণ দিবা, তাহলে তুমি n তম শক্তি স্তর লাইক 3 নম্বর বা 4 নম্বর এটার জন্য তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই ভাই। আমি মোটামুটি প্রায় 6টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, 6টা চ্যাপ্টারের মোটামুটি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি, আর ছোট ছোট টপিক সম্পর্কে হালকা বলছি। আমি চেষ্টা করছি একটা ফার্স্ট রিভিশন দিয়ে দেওয়ার, কারণ হচ্ছে তোমাদের এক্সাম টাইমের এটা প্রিপারেশন, কারণ এই টাইমে তুমি হচ্ছে অনেকগুলা মানে অনেক বড় বড় লেন্দি ক্লাস করা পসিবল না। তো কনসেপ্টটা যাতে অল্প সময় রিভাইজ হয়ে যায়, এই জন্য এই ক্লাসটা নেই আর কি, ঠিক আছে। তো এটা আসলে শেখানোর জন্য না, এটা তুমি আগে থেকেই পারো, জাস্ট জিনিসটা রিভাইজ করে নেওয়ার জন্য এই ক্লাসটা মূলত। তো ভাই লাস্ট মোমেন্টে তোমরা হচ্ছে এই ইম্পর্টেন্ট টপিকগুলো আগে ভালো মতো রিভাইজ করো, ঠিক আছে, প্রিপারেশনের জন্য। এই টপিকগুলো ভালো মতো রিভাইজ করার পর এই জিনিসগুলো যখন আয়ত্তে আনবা, এই রিলেটেড কিছু সিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে। 4-5টা করে সিকিউ হাতে কলমে প্র্যাকটিস করো, দেন আরো 5-10টা করে সিকিউ দেখো এই টপিকগুলোর উপর, দেন প্রত্যেকটা টপিকের উপর একটা ক্লারিটি আনো, ঠিক আছে। তোমার কিন্তু ঘুরে পেঁচা কোশ্চেন দিবে, তো তোমার ওইভাবে কনসেপ্টটা মাথায় থাকতে হবে যে কিভাবে তোমার থিঙ্কিং প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে ম্যাথটা করতে হবে, ঠিক আছে। তো তুমি কিছু ম্যাথ দেখলে কনসেপ্টটা ভালো মতো বুঝে কিছু ম্যাথ দেখলে কিন্তু তোমার একটা প্রপার আইডিয়া হয়ে যাবে। দেন তোমার কোনো একটা ম্যাথ ঘুরে ফিরে যদি চলে আসে, তাহলে তুমি সেটা বুঝে একটু অ্যান্সার করে ফেলতে পারবে। আর এই ধরনের র্যাপিড রিভিশন ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো, এবং এই ধরনের র্যাপিড রিভিশন খুব দ্রুত রিভিশনের যে ক্লাসগুলো সেটা তোমরা চাও কিনা সেটা কমেন্টে জানাবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।